নমস্কার। আজকে শুরু করছি উত্তাল সময়ের ইতিকথা উপন্যাসের 10ম পর্ব। পরদিন মোহনবাসী আরও খানিকটা সুস্থ হয়ে উঠল। তার ছেলে মেয়ে বউ এবং বিনয়কে নিয়ে অন্য দিনের মতো আজও হাসপাতালে এসেছিলেন শেখরনাথ। ডাক্তার চট্টরাজ তাদের মোহনবাসীর কাছে নিয়ে গেলেন। আগের দিন মিনিট তিনেকের বেশি মোহনবাসীকে কথা বলতে দেননি তিনি। আজ প্রায় আধ ঘন্টা কথা বলল মোহনবাসী। ওর স্ত্রী জ্যোৎস্না খুব খুশি। স্বামী বাঁচবে কি বাঁচবে না এই নিয়ে তীব্র আশঙ্কায় কটা দিন তার কেটেছে। খেতে পারত না, ঘুমোতে পারত না, সারাক্ষণ কাঁদত। কখনো ফুঁপিয়ে ফুঁপিয়ে, কখনো নিঃশব্দে চোখ থেকে অবিরল জল ঝরে যেত। তার মুখে আজ হাসি ফুটেছে। সে বুঝতে পেরেছে আর কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ মোহনবাসীকে নিয়ে সে জেফ্রি পয়েন্টের রিফিউজি সেটেলমেন্টে ফিরে যেতে পারবে। মোহনবাসীর বেডের পাশ থেকে একসময় জ্যোৎস্নাদের দোতলায় নামিয়ে এনে অপেক্ষা করতে বললেন শেখরনাথ। মোহনবাসী হাসপাতালে ভর্তি হওয়ার পরপর এখানেই সকালে 9টায় এসে সন্ধে অবধি বসে থাকে জ্যোৎস্না এবং তার ছেলে মেয়েরা। দুপুরে এখানেই তাদের জন্য ভাত তরকারি মাছ টাছ এনে দেন শেখরনাথ। তারপর বিকেলে ভিজিটিং আওয়ার্সে আরও একবার মোহনবাসীকে দেখিয়ে তাদের নিয়ে ভাইপোর বাংলোয় ফিরে যান। জ্যোৎস্নাদের বসিয়ে রেখে বিনয়কে সঙ্গে করে বেরিয়ে পড়লেন শেখরনাথ। তিনি জানেন সেলুলার জেলে তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা কিভাবে ক্ষয়ে গেছে, কতটা ভয়াবহ ছিল তার সেই নরকবাসের অভিজ্ঞতা তার জানার জন্য উদ্গ্রীব হয়ে আছে বিনয়। পুরনো দুঃস্বপ্নের সেই স্মৃতিকথা কাল শুরু করেছিলেন। মনে হয় এই তো সেই দিনের কথা। হাঁটতে হাঁটতে আজও তারা 3 নম্বর ব্লকে চলে এলেন। আজ আর একতলায় নয়, সোজা দোতলায়। শেষ প্রান্তের যে সেলটায় তাকে দিনের পর দিন কাটাতে হয়েছে তার গা ঘেঁষে অলিন্দের যে রেলিংটা রয়েছে তার পাশে গিয়ে দাঁড়ালেন। এখান থেকে 1002 ফিট নিচে সিসোস্ট্রেস উপসাগর, যেটা দূর সমুদ্রের দিকে চলে গেছে। সেখানে অগুন্তি সিগাল উড়ছিল। শেখরনাথ জিজ্ঞেস করলেন, কাল কোন পর্যন্ত বলেছিলাম? ও হ্যাঁ, পাশের সেলে বৈজুকে ঢুকিয়ে দিয়ে ওই পেটি অফিসার আসলাম খান চলে গেল, তাই তো? বিনয় মাথা নাড়ল। হ্যাঁ। শেখরনাথ আবার বলতে শুরু করলেন, খানিকটা এই রকম। আমার সেলটা তো দেখতে পাচ্ছ, পেছনের জানলা এত উঁচুতে যে বাইরের কিছুই দেখা যায় না। দুধারে সলিড ওয়াল। সামনের দিকের দরজার গড়াদের ফাঁক দিয়ে বাইরের যা একটু আধটু চোখে পড়ে তাই। আমি গড়াত ধরে দাঁড়িয়ে রইলাম। সন্ধে আগেই নেমে গিয়েছিল। সেলুলার জেলের সব কয়েদিকে আগেই যার যার কুঠুরিতে ঢোকানো হয়েছিল। তবে সামনের চত্বরে পুলিশের টহলদারি চলছে। দূরে ওয়াচ টাওয়ারের চূড়ো থেকে যেন 1000টা চোখ মেলে প্রতিটি সেল লক্ষ্য করছে রাতের প্রহরীরা। বিকেলের দিকে যখন কয়েদিদের খাবার দেওয়া হচ্ছিল তখনকার ব্যস্ততা হইচই আর নেই। ক্রমশ সব ঝিমিয়ে আসছে। আমি দাঁড়িয়েই আছি। সেলের এক কোণে খাবার রয়েছে, কিন্তু খিদে বা তেষ্টার বোধটাই নেই। 2-4 টুকরো চাপাটি মুখে দিয়ে জল টল খেয়ে যে শুয়ে পড়ব তেমন ইচ্ছাটাই কেউ যেন হরণ করে নিয়েছে। রাত বাড়তে থাকে। ক্রমশ বিশাল কয়েদখানা আরও নিঝুম হয়ে যায়। শুধু কাছের বা দূরের অলিন্দগুলো থেকে সেন্ট্রিদের বুটের আওয়াজ ভেসে আসতে থাকে। আমাদের ব্লকেও তার ব্যতিক্রম নেই। দোতলায় একজন ইউনিফর্ম পরা পুলিশ রাইফেল হাতে অলিন্দের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একবার গিয়ে আবার ফিরে আসছে। সমস্ত রাতই বুঝিবে এমনটাই চলবে। আমার খুব হাসি পাচ্ছিল। ওয়াচ টাওয়ারে নজরদার, খোলা চত্বরে পাহারাদার, প্রতিটি ব্লকের অলিন্দে পুলিশের টহল। মহাপরাক্রান্ত ইংরেজ যাদের পৃথিবীর জোড়া সাম্রাজ্যে নাকি সূর্যাস্ত হয় না। মাত্র কয়েকশো কয়েদি, বিশেষ করে কয়েকটি বিপ্লবী তাদের ঘুম ছুটিয়ে দিয়েছে। নিরস্ত্র, তালাবন্দি, পায়ে বেড়ি লাগানো কয়েকজন বিপ্লবী বা অন্য কয়েদিরা কখন কি করে বসে সেই জন্য দুশ্চিন্তার আর শেষ নেই।
তাই পাহারাদারির এত নিশ্ছিদ্র আয়োজন। আসলে ব্রিটিশ জাতটাকে সেদিন মনে হয়েছিল অত্যন্ত ভীরু। কতক্ষণ গড়াত ধরে দাঁড়িয়েছিলাম খেয়াল নেই, সেটা খুব সম্ভব শুক্লপক্ষ। মাউন্ট হ্যারিয়েটের পেছন দিক থেকে চাঁদ উঠে এসেছে, অফুরন্ত রূপলি জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে যত দূর দেখা যায় ছোট বড় নানা দ্বীপ, দ্বীপের গায়ে ঘন অরণ্য আর বঙ্গোপসাগর। দৃশ্যটা আশ্চর্য সুন্দর, স্বপ্নের মতো। তার মধ্যে অনন্ত দুঃস্বপ্নের মতো দাঁড়িয়ে আছে পাহাড়ের মাথায় সেলুলার জেল। সেখানে কয়েদিরা ঘুমোয়, কিন্তু শত চক্ষু মেলে জেলে থাকে ইংরেজদের পোষা পাহারাদারের হিংস্র বাহিনী। হঠাৎ দরজার সামনে ছায়ামূর্তির একটা লোক এসে দাঁড়ালো। তার পুরো মুখটা দেখা যাচ্ছে না, তবে অলিন্দের সিলিং থেকে যে তেজি বাল্ব ঝুলছিল তার আলো এসে পড়েছে তার ডান গালের ওপর। গালটা পোড়া ঝামার মতো, মাংস শুকিয়ে ফুলে কুঁচকে কুঁচকে রয়েছে। নাক বলতে বিশেষ কিছু নেই, শ্বাস প্রশ্বাসের জন্য শুধু দুটো সুড়ঙ্গ। ওপরের ঠোঁটটা ভিতর দিকে ঢোকানো, নিচের কালো পুরু ঠোঁটটা বাইরে ঝুলে আছে, তার ফাঁক দিয়ে ভাঙা দাঁত বেরিয়ে রয়েছে। আমি চমকে উঠেছিলাম। এমন বীভৎস চেহারা আগে কখনো দেখিনি, যেন একটা প্রেত। লোকটা একটু হেসে ঘষা ঘষা গলায় হিন্দুস্থানিতে বলল, তুমি আজ নয়া এসেছো দেখলাম। জাহাজে করে যখন নয়া নয়া কয়েদি কালাপানি আসে, তখন এই কয়েদখানায় নয়া নয়া রশনি জ্বলে ওঠে। তা ভাইয়া, তুমি মেইনল্যান্ডে কি করে এসেছো? কটা খতম করেছো? আমি 3 আদমিকে কোতল করে এসেছিলাম। লোকটাকে বেশ রসিক মনে হলো। প্রথমটা চেহারা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, তার কথা শুনতে শুনতে ভয় কেটে গেল। বেশ মজাও পাচ্ছিলাম। বুঝতে পারলাম কোন অপরাধে আমাকে আন্দামানে চালান করা হয়েছে। সে জানে না, তার কথার উত্তর দিলাম না। লোকটা ফের শুরু করলো, কমসে কম 3-4 কোতল করে না এলে এখানকার পুরনো কয়েদিরা ইজ্জত দেয় না। মালুম হচ্ছে তুমিও তাই করে এসেছো। তাকে বললাম, ধরে নাও আমি 5-6টা খুন করে এসেছি। লোকটা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল। তারপর জোরে জোরে মাথা ঝাঁকিয়ে তারিফের সুরে বলল, বাহ বাহ, তুমি তো শের হো জনাব। কুর্নিশের ভঙ্গিতে মাথা ঝাঁকিয়ে কপালে হাত ঠেকালো। তোমাকে হাজারো সেলাম। হ্যাঁ ভাইয়া, তুম কন মুল্লুক কা মূর্তি হো? আমি বললাম, বাংলা মুল্লুক। কেন? লোকটা অবিশ্বাসের চোখে তাকিয়ে তাকিয়ে আমার পা থেকে মাথা অবধি বার কয়েক দেখল। তারপর বলল, বাঙালির সিনায় ইতনা তাকাত, বহুত তাজ্জাব কি বাত হ্যায়। আমি জবাব দিলাম না। হঠাৎ খেয়াল হলো, একটা কয়েদি এত রাতে সেলের দরজা খুলে কি করে আমার দরজার সামনে চলে আসতে পারল? যে আর্মড পুলিশটা অলিন্দের এই মাথা থেকে ওই মাথায় সমানে চক্কর দিচ্ছে, সে তার দিকে কি ফিরেও তাকাচ্ছে না? যা ভাবছিলাম, রীতিমতন অবাক হয়ে সেই প্রশ্নগুলো তাকে করলাম। সে ভাঙা ভাঙা দাঁত বের করে হাসল, বলল, আমাকে কুঠুরিতে তালা বন্ধ হয়ে থাকতে হয় না। দিনে কি রাতে যখন যেখানে যাই না, কোনো পেহারাদার আমাকে কিছু বলবে না, কুছ ভি নেহি। আমি হতভম্বের মতো বলি, তুমি খুন করে কালাপানি এসেছিলে না? তুমি তো কয়েদি। লোকটা বলল, জরুর। তাহলে? লোকটা বলল, কয়েদি হলেও আমি টিন্ডাল। জেলার সাহেব আমাকে মেহেরবানি করে টিন্ডাল বানিয়ে দিয়েছেন। সেদিন বুঝতে পারিনি, পরে জেনেছিলাম কয়েদিদের ভেতর থেকে কয়েকজনকে বেছে নিয়ে সেলুলার জেলের অ্যাডমিনিস্ট্রেশন, পেটি অফিসার, টিন্ডাল এমনই সব পজিশনে বসিয়ে দেয়। তারা সরকারের বিশ্বস্ত বাহিনী। এরা মোটামুটি স্বাধীন, তবে সেলুলার জেলের চৌহদ্দির বাইরে এদের পা বাড়াবার হুকুম নেই। এদের কাজ হলো অন্য বেয়ারা ঠেঁটা বেপরোয়া কয়েদিদের শায়েস্তা রাখা। আমি জিজ্ঞেস করলাম, টিন্ডাল তো বুঝলাম, তোমার নিশ্চয়ই একটা নাম আছে, সেটা কি? লোকটা বলল, জাফর আলী, খাস इलाहाबादी। मोतीलाल नेहरू, जवाहरलाल नेहरू का महल जिस टाउन में है वहाँ का रहने वाला था, लेकिन अब सेलुलर जेल ही अपना मकान हो गया पूरा जिंदगी के लिए। আমি কিছু বললাম না।
এই নিঝুম রাতে সেন্ট্রিদের বুটের আওয়াজ ছাড়া যেখানে আর কোনো শব্দ নেই, আচমকা মাটি ফুঁড়ে জাফর আলী নামে টিন্ডালটি উঠে এসেছে, সেটা নেহাত আলাপ জমাবার জন্য নয়। বৈজুর মতো তারও নিশ্চয়ই কোনো গূঢ় উদ্দেশ্য আছে। অপেক্ষা করতে লাগলাম। লোকটা ঝপ করে গলার স্বর নামিয়ে ষড়যন্ত্রকারীর মতন ফিসফিস করল, জনাব, बंगाल का शेर आपको पास चरस है? চরস যে মারাত্মক কড়া নেশার জিনিস সেটা জানতাম। বিপ্লবীদের গীতা স্পর্শ করে সে সময় প্রতিজ্ঞা করতে হতো, নেশা ভাঙ করবে না, নারীর কাছ থেকে দূরে থাকবে। জিতেন্দ্রীয় না হলে বিপ্লবী হওয়া যেত না। তেমন এক দেশব্রতীর কাছে কিনা টিন্ডার জাফর আলী চরসের খোঁজ করছে। আমি রুক্ষ গলায় বলেছিলাম, না, নেই। জাফর আলী একটু যেন হতাশ হয়ে গেল, বলল, পিনিক হ্যাঁ? জিনিসটা কি আগে কখনো শুনিনি। বললাম, পিনিক কাকে বলে? জাফর আলী বুঝিয়ে দিল, গাঁজার সঙ্গে আরও তীব্র ধরনের কী সব মিশিয়ে সেটা তৈরি করতে হয়। সেলুলার জেলে প্রথম দিন পা দিয়েই আমার জ্ঞানের ঝুলিটি ভরে উঠতে লাগলো। এতকাল চরিত্র গঠন, গীতা পাঠ এবং দেশের স্বাধীনতা ছাড়া অন্য কোনো দিকে লক্ষ্য ছিল না আমার। এখানে এসে একদিনেই কত কিছু না জানতে পারলাম। জাফর আলী কি উত্তর দিতে যাচ্ছিল, তার আগেই একটা করুণ কাতর আর্তচিৎকার সেলুলার জেলের নিস্তব্ধ রাত্রিকে ভেদ করে আকাশের দিকে ছড়িয়ে পড়তে লাগলো। বাঁচাও, বাঁচাও, হো ভগবান রামজি, মুঝে বাঁচাও। আমরা শিউরে উঠলাম। শব্দটা আমার হৃৎপিণ্ডে যেন আমূল বিঁধে যেতে লাগলো। এমন তীক্ষ্ণ অস্বাভাবিক আর্তস্বর আগে আর কখনো শুনিনি। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কে 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 কাঁদছে? কে কাঁদছে? জাফর আলী টিন্ডাল এতটুকু বিচলিত হয়নি। হাত নেড়ে মাছি তাড়ানোর মতন ব্যাপারটা উড়িয়ে দিয়ে নিষ্পৃহ সুরে বলল, ও সালে এক ফাঁসির আসামি। 7 রোজ আগে ওর ফাঁসির হুকুম হয়েছে। কাল সুবহে 8 বাজে ওকে রশির ফান্দা লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হবে। একটু ভেবে ফের বলল, তুমি নয়া এসেছো তো তাই ঘাবড়ে গেছো। তুমি 10 আদমিকে কোতল করেছো, তোমার এত ডরের কি আছে? এই রকম ফাঁসি ফি মাসে 3-4টে করে হয়। জাফর আলী এমনভাবে বলল যেন ফাঁসিটা এই জেলখানায় জল ভাতের মতো। আমি জিজ্ঞেস করলাম, কেন, ও কী করেছিল? জাফর আলী বলল, সালে কুত্তে ভারী কাসুর কিয়া। লোকটার অপরাধ কি সেটা আর বলল না। আমিও আর জানতে চাইলাম না। জাফর আলী আবার বলল, ফাঁসির আগের রাতে সব আসামি এরকমই চিল্লায়। কেউ খোদাকে ডাকে, কেউ ভগবানকে ডাকে, সমঝা? 2-4 মহিনা এখানে থাকো, সব জানতে পারবে। আমি আর উত্তর দিলাম না। কাল সকালে যে লোকটার গলায় ফাঁসির দড়ি পরানো হবে, জাফর আলী টিন্ডাল তাকে নিয়ে আর মাথা ঘামাতে চাইল না। আকছার এখানে এইসব ঘটনা ঘটছে, ও এতেই অভ্যস্ত হয়ে গেছে। ফাঁসির আসামিটা সমানে চেঁচিয়ে চলেছে, বুক ফাটানো প্রবল সে আর্তনাদ। জাফর আলী সেটা পুরোপুরি অগ্রাহ্য করে বলল, তোমার কাছে পয়সা আছে? আমি তাকে বললাম, পয়সা কোথায় পাবো? না, নেই। জাফর আলী বিশ্বাস করল না, বলল, বহুত সে कैदी गलर अंदर थलिया বানিয়ে পয়সা রুপয়া সোনা চাঁদি ছিপাকে নিয়ে আসছে, আর তুমি আনোনি? এটা আমি মানব? আমি হাঁ হয়ে গিয়েছিলাম। গলার ভেতর কৌশলে গোপন থলি বানানো যায় যে, আমি তো তাই জানতাম না। এবং তার ভেতর আবার সোনা দানা টাকা পয়সা ঢুকিয়ে আনা যায়, আন্দামানা না এলে জানতেও পারতাম না। বললাম, মানা না মানা তোমার ইচ্ছে। সাফ বলে দিচ্ছি, আমার গলার ভেতর কোনো থলেও নেই, টাকা পয়সাও নেই। জাফর আলী টিন্ডালের বিষয়ে সীমা পরিসীমা ছিল না। সে বলল, 10টা কোতল করতে পেরেছো আর গলায় একটা থালিয়া বানাতে পারোনি? ছো, পিনিক নেই, চরস নেই, পয়সা নেই, তোমার কাছে বেকার এসে টেম বরবাদ করে গেলাম। বলে আর দাঁড়ালো না, বাঁ দিকে অদৃশ্য হয়ে গেল। জাফর আলী চলে যাবার পরেও আমি গড়ার ধরে দাঁড়িয়েই আছি। আমার ঘুম আসছিল না। সেই কয়েদিটা খুব কাছাকাছি কোনো একটা সেলে রয়েছে, তার কান্নার আওয়াজ শুনে তাই মনে হয়। তখন কত রাত কে জানে, যদি মধ্যরাতই হয় আর কয়েক ঘন্টা পর তাকে বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হবে।
মৃত্যু পায়ে পায়ে যত এগিয়ে আসছে ততই তার আর্তনাদ আরও তীব্র হয়ে উঠছে। সেলুলার জেলে সেই মুহূর্তে আমি ছাড়া বুঝিবা কেউই জেগে নেই। প্রায় 1000টা সেলের সব কয়েদি ঘুমিয়ে পড়েছে। জাফর আলীর মতন তারাও এরকম কত ফাঁসির আসামির বুক কাঁপানো কত আর্তনাদ শুনেছে। এতে তাদের কিছু আসে যায় না। নিশ্চিন্ত বিঘ্নহীন তাদের রাতের ঘুম। অতন্দ্র শুধু ওয়াচ টাওয়ারের পাহারাদার আর রাইফেলধারী সেন্ট্রিরা। রামজির কাছে জীবনদানের প্রার্থনা করতে করতে কয়েদিটার গলা চিরে চিরে যাচ্ছে। ভগবান রামজির কানে সেই আর্জি পৌঁছচ্ছে কিনা কে বলবে। তার কান্নাটা ঘুমন্ত সেলুলার জেল জুড়ে একটা গা ছমছম করা ভৌতিক পরিবেশ সৃষ্টি করে চলেছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। পা ভেঙে আসছিল। 4 দিনের সমুদ্র যাত্রা, সাইক্লোন, তারপর সেলুলার জেলে পৌঁছে সমস্ত দিনের ধকল। শরীর আর কতক্ষণ সইতে পারবে? আমি দরজার কাছ থেকে কুঠুরির ভিতর দিকে চলে গেলাম। এক পাশে খাবারের থালাটা চাপা দেওয়া রয়েছে, আর এক পাশে পায়খানা পেচ্ছাপের জন্য বড় গামলার মতো পাত্র। বিকেলের দিকে যে চাপাটি দেওয়া হয়েছিল তা ঠান্ডা হয়ে এতক্ষণে শুকনো চামড়া হয়ে গেছে। তা চিবোতে গেলে দাঁতের গোড়া আলগা হয়ে যাবে। তাছাড়া খাওয়ার ইচ্ছেটা আগেই নষ্ট হয়ে গিয়েছিল। চাপাটি ঢাকা দেওয়াই রইল। আমি 1 গিলাস জল খেয়ে কম্বল পেতে কুঠুরির মাঝখানে শুয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে ঘুম। আমরা যারা সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী তাদের ঘুম খুব ঠুনকো। কেননা পুলিশ যে কোনো সময় তাদের আস্তানায় হানা দিতে পারে, তাই সামান্য আওয়াজেই জেগে যেতাম। পুলিশ না এলে ঠিক আছে, এলে তক্ষুনি পালাতে হবে। যত রাতেই ঘুমোই না কেন, ভোর হতে না হতেই উঠে পড়তাম। সেলুলার জেলেও তার ব্যতিক্রম কিছু হয়নি। পরদিন তখনও ভালো করে সকাল হয়নি। বাইরে আবছা আবছা তরল অন্ধকার। প্রথমটা বুঝতে পারছিলাম না কোথায় আছি। পরক্ষণেই সেই ফাঁসির আসামির আর্তচিৎকার ভেসে এলো। খুব সম্ভব সমস্ত রাত সে একটানা কেঁদে গেছে। কেঁদে কেঁদে গলার স্বর এখন আরও বিকৃত, আরও ভাঙা ভাঙা। অলিন্দে পাহারাদারের বুটের আওয়াজ চলছেই। এইবার ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। আমি সেলুলার জেলে রয়েছি। গামলার ওপর সেদিনের প্রথম প্রাকৃত কর্মটি সেরে নিয়ে সেটার মুখ ঢাকা দিলাম। তার খানিকটা দূরে খাবারের থালা, আর একটু দূরে বিছানা। যেন স্বর্গালোকে চলে এসেছি। ভাবতেই মজাও লাগলো, হাসিও পেল। আমি দরজার কাছে চলে এলাম। বাইরের পৃথিবীর সঙ্গে ওটাই আমার একমাত্র যোগসূত্র। গড়াদের ফাঁক দিয়ে দূরে তাকিয়ে থাকি। অন্ধকার আরও অনেকটা ফিকে হয়েছে। কিন্তু কাল রাতে কখন কুয়াশা পড়তে শুরু করেছিল খেয়াল করিনি। কুয়াশার ঘন স্তর চাদরের মতন মাউন্ট হ্যারিয়েট, সমুদ্র, জঙ্গল, আশেপাশের ছোট ছোট দ্বীপগুলোকে মুড়ে রেখেছে। কোনো কিছুই স্পষ্ট নয়। হঠাৎ অলিন্দের দূর প্রান্ত থেকে কর্কশ শব্দ ভেসে এলো। ওঠ সালে লোক, ওঠ ওঠ, সুবহ হো গিয়া। আওয়াজটা ক্রমশ আমাদের এ প্রান্তের কুঠুরিগুলোর দিকে এগিয়ে আসছে। শুধু আমাদের দোতলাতেই নয়, একতলা, তেতলা এবং সামনের ব্লকেও এইরকম কর্কশ শব্দ। ব্যাপারটা এতক্ষণে বোধগম্য হলো। ঘুমন্ত কয়েদিদের এইভাবেই জাগানো হচ্ছে। যে জাগাচ্ছিল তার গলাটা চেনা চেনা। কালই শুনেছি, সেই পেটি অফিসার আসলাম খান। পাশের কুঠুরির বৈজুকে জাগিয়ে আমার কুঠুরির সামনে চলে এলো। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো একটু খুশিই হলো। তার প্রকাণ্ড মুখের ঘন গোঁফদাড়ির জঙ্গল ভেদ করে কোদালের মতন কয়েকটা দাঁত বেরিয়ে পড়ল। বোধহয় সেটা হাসি। আমাকে ঘুম ভাঙাবার আগেই জেগে উঠতে দেখে সে মনে হয় খুশি হয়েছে। সে বলল, সালে টিরোসিস, তেরে নীন্দ টুট গে, শাবাশ। আমি জবাব দিলাম না। আসলাম খানের মতন আরও কত পেটি অফিসার, টিন্ডাল আর টিন্ডালদের মুখে এই মধুর সালে সম্ভাষণটুকু যে শুনতে হয়েছে তার ঠিক ঠিকানা নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে আমার নিজের একটা বোনও নেই। পৃথিবীতে কজনের আর এতগুলো ভগ্নিপতি পাওয়ার সৌভাগ্য হয়? সে যাই হোক, আসলাম খান এবার জিজ্ঞেস করল, ক্যা রে, টাট্টি হো গিয়া, মুঁহ ধো লিয়া? আমি ঘাড় কাত করে হ্যাঁ বললাম।
আসলাম খানের ঠোঁট দুটো আরও খানিকটা ফাঁক হয়ে কয়েকটা দাঁত বেরিয়ে পড়ল। সে বলল, বহুত আচ্ছা টিরোসিস, থোড়ে টাইম বাদ সাফাইওয়ালারা এসে টাট্টির বর্তন নিয়ে যাবে। 7 বাজে আমি এসে তোমাকে নিচে নিয়ে যাব, তখন সবে কা নাস্তা মিলেগা, তৈয়ার থেকো। সে আর দাঁড়ালো না। আধ ঘন্টার মতো কেটে গেল। তারপর একজন আর্মড পুলিশ একটা সাফাইওয়ালা অর্থাৎ সুইপারকে সঙ্গে নিয়ে এলো। তার হাতে চাবির গোছা। তালা খুলে পুলিশটি ছোট্ট সেলটা তীক্ষ্ণ চোখে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করল। আমার মতন একজন টেররিস্টকে এক রাত্রির মধ্যে পায়ে বেড়ি লাগানো অবস্থায় মহান ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছে কিনা এবং তার কোনো চিহ্ন কোথাও পাওয়া যায় কিনা সেটা দেখাই তার উদ্দেশ্য। সাফাইওয়ালারা ময়লার গামলা মাথায় তুলে নিয়েছিল। তাকে নিয়ে নিঃশব্দে পুলিশটি বাইরে গিয়ে ফের তালা লাগিয়ে চলে গেল। আমি দাঁড়িয়েই রইলাম। দেখতে দেখতে সূর্য উঠে গেল। কুয়াশার বেড়াজাল ছিঁড়ে ছিঁড়ে সোনালি রোদ ছড়িয়ে পড়তে লাগল। এদিকে পুরো সেলুলার জেগে উঠেছে। চারিদিকে তুমুল ব্যস্ততা এবং হইচই। হঠাৎ খেয়াল করলাম ফাঁসির আসামির চিৎকার থেমে গেছে। তবে কি তার শেষ ভরসা ভগবান রামজির কাছে প্রার্থনা করেও ব্যর্থ হওয়ায় হতাশায় সে চুপ করে গেছে? মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আসলাম খান একজন সশস্ত্র পুলিশকে সঙ্গে করে আবার দর্শন দিল। তালা খুলে বলল, থালি লেকে চল টিরোসিস জনাব, নাস্তা তৈয়ার। পায়ের বেড়ি খুলে আমাকে বাইরে টানা অলিন্দে নিয়ে আসা হলো। আরও কয়েকজন টিন্ডাল আর পেটি অফিসার আর পুলিশ অন্য সেলগুলো খুলে কয়েদিদের বের করে ফেলেছে। সবার হাতেই খাবারের থালি আর জলের গেলাস। পাশের কুঠুরির বৈজু আমার কাছে এগিয়ে এলো। আমার থালাটার দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করল, ক্যা ভাই সাব, কাল রাত্রিরে আপনি খানা খাননি? আপনার থালিয়ায় চাপাটি পড়ে আছে। আমি তাকে বললাম, না, কাল খিদে ছিল না। বৈজু বলল, আপনার থালিয়ায় চাপাটি দেখলে আজ আর নাস্তা দেবে না, আমি ওই দুটো নিয়ে নিচ্ছি। আমি কিছু বলার আগেই চকিতে ছোঁ মেরে আমার কালকের বাসি চাপাটি দুটো দিয়ে সবজি মুড়িয়ে নিয়ে গড়াদের ফাঁক দিয়ে নিজের কুঠুরিতে ছুঁড়ে দিল। হেসে ডগমগ হয়ে বলল, আপনাকে বলেছিলাম আমার ভুকটা বহুত বেশি, চাপাটি দুটো আমার সেলে থাক, পরে খাওয়া যাবে। আমি একটু হাসলাম, শুধু কিছুই বললাম না। এরপর টিন্ডাল আর পেটি অফিসাররা শোভাযাত্রা করে কয়েদিদের সিঁড়ির দিকে নিয়ে যাওয়া হলো। বৈজু আমার গায়ে জোঁকের মতন সেটে আছে। চলতে চলতে খাটো গলায় বলল, এখন নিচে নামিয়ে নিয়ে আমাদের নাস্তা হবে। ভাই সাব, আপনার ভাগ থেকে আমাকে থোড়া কুচ দেবেন? এবারেও জবাব না দিয়ে আমি হাসলাম শুধু। আমি আর বৈজু ছিলাম মিছিলের পিছনে লেজের দিকে। হঠাৎ সামনের দিক থেকে রাজনাথ আর মুকুন্দ চেঁচিয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করল, পায়ে বেড়ি লাগিয়ে কালাপানির রাতটা প্রথম কেমন কাটলো? আমিও গলার স্বর উঁচুতে তুলে বললাম, খাসা কেটেছে। তোদের কেমন কেটেছে? রাজনাথরা বলল, স্বর্গসুখ কাকে বলে এখানে না এলে তো জানতেই পারতাম না। পুলিশ থেকে টিন্ডাল অবধি সবাই হুমকি সুরে শাসায়, এ সালে লোক চিল্লাও মত, বিলকুল খামোশ, अगर चिल्लाओगे तो गला का नालिया फाड़ दूंगा। অগত্যা সুবোধ বালকের মতো নিঃশব্দে এগিয়ে গেলাম। কাল আমাদের 3 বিপ্লবীকে অন্য কয়েদিদের ধারে কাছে ঘেঁষতে দেয়নি। দাগি আমের পাশে অন্য আম থাকলে তার গায়ে দাগ ধরতে পারে। বিপ্লবীরা কানে ফুসমন্তর দিয়ে এই কালাপানিতে যাতে দল ভারী করতে না পারে, তাই এই সতর্কতা। কিন্তু আজ কড়াকড়িটা আলগা। কেন আন্দাজ করতে পারলাম না, তাই একটু অবাকই হলাম। অলিন্দ ধরে এগোতে এগোতে পাশের রেলিংয়ের ওপর দিয়ে নিচের চত্বরে নজর চলে যাচ্ছিল। সেখানে বিরাট বিরাট হাঁড়ি, হাতা, জলের ড্রাম নিয়ে দাঁড়িয়ে আছে একদল টিন্ডাল আর পেটি অফিসার। বন্দুকওয়ালা পুলিশে চারদিক ছয়লাপ। চোখে পড়ল উল্টো দিকের ব্লক থেকে কয়েদিদের কাতার দিয়ে নামিয়ে আনা হচ্ছে, তাদের হাতেও থালা এবং গেলাস। আমরা নিচে নেমে আসতেই হুঙ্কার ছাড়তে ছাড়তে পেটি অফিসাররা লাইন করে কয়েদিদের দাঁড় করিয়ে দিল। 2টো লম্বা লাইন, একটা আমাদের ব্লকের কয়েদিদের, অন্যটা সামনের ব্লকের কয়েদিদের। বৈজু আমাকে ছাড়েনি, গায়ে গায়ে লেগে পেছনে দাঁড়িয়ে আছে। বুঝতেই পারছি খাবার দেবার সময় সে কিছুতেই আমার সঙ্গ ছাড়বে না।
কাল বিকেলে আমাদের 3 বিপ্লবীকে লাইন দিতে হয়নি। দূরে দাঁড় করিয়ে রেখে পুলিশ সবজি চাপাটি এনে দিয়েছিল। আজ মুড়ি মিছরি সব একাকার। পুরনো কয়েদিদের ঝাঁকে আমরাও ভিড়ে গেলাম। লাইন ঠিকঠাক দাঁড়িয়ে গেলে 2 অফিসার দুটো লাইনের সামনে দাঁড়িয়ে পড়ল। তাদের হাতে 2টো মোটা বাঁধানো খাতা। তারা খাতা খুলে হাঁকতে লাগলো, কয়েদি নাম্বার 1। একজন হাত তুলে জবাব দিল, হাজির। এইভাবেই 2 লাইনে সব কটা কয়েদিদের নাম হাঁকার পর খাতা বন্ধ করল। অবশ্য আমাদের 3 বিপ্লবীকেও হাজির বলে সাড়া দিতে হলো। আমার পিছন থেকে বৈজু নিচু গলায় বলল, হর রোজ সুবহে শাম কয়েদি গিনতি দেখে। সালেদের ভয়ে কেউ হয়তো ভেগে গেছে। চারিদিকে ইতনা ইতনা পেহরেদার, কি করে ভাগবে বলুন ভাই সাব? আমি হাসলাম। বৈজু বলল, আমার ভুকের কথাটা মনে আছে তো? আমি বললাম, আছে আছে, মনে আছে। কয়েদি গোনা হয়ে যাবার পর একজন পুলিশ অফিসার চিৎকার করে হুকুম দিল, আমি নাস্তা চালু কর দে। টিন্ডাল এবং পেটি অফিসাররা তৈরি হয়েছিল। তারা প্রকাণ্ড প্রকাণ্ড হাঁড়ি থেকে মস্ত লোহার হাতায় কালচে হলুদ রঙের থকথকে তরল জাতীয় পদার্থ তুলে কয়েদিদের থালায় দিতে লাগল। প্রত্যেকের জন্য বরাদ্দ 2 হাতা, সেটা কম নয়। থালা প্রায় বোঝাই হয়ে গেল। খাবার নিয়ে প্রতিটি কয়েদি পাশের টিন্ডাল বা পেটি অফিসারের কাছ থেকে জল নিয়ে একধারে দাঁড়িয়ে খেতে শুরু করল। কালকের মতো সেলে নিয়ে গেল না। আমাদের লাইনের সামনের দিকের কয়েদিরা একের পর এক খাবার এবং জল নিয়ে পাশের দিকে সরে যাচ্ছে। শেষ পর্যন্ত আমাদের পালা। অন্যদের মতো আমিও প্রকাণ্ড 2 দলা থকথকে জিনিস আর জল হাতে একটু দূরে গিয়ে দাঁড়ালাম। এক দৃষ্টে থালার দিকে তাকিয়ে আছি। এমন খাদ্যবস্তু আগে কখনো চর্মচক্ষে দেখিনি। তবে সেটা বেশ গরম। অল্প অল্প ধোয়া উঠছে। 2-4টে আলু আর কুমড়োর টুকরো চোখে পড়ছে। শুঁকে দেখলাম গন্ধটা কেমন যেন উৎকট। একটু পরেই ঊর্ধ্বশ্বাসে বৈজু এসে হাজির। পাছে আমি খেয়ে ফেলি সেই জন্য একরকম দৌড়েই এসেছে। খাবারের দিকে আঙুল বাড়িয়ে জিজ্ঞেস করলাম, এটাকে কি বলে? বৈজু বলল, কাঞ্জি। এটা কি দিয়ে তৈরি? বৈজু বুঝিয়ে দিল, বহু পুরনো চালের খুদ, ভাঙা ভাঙা নানা ধরনের ডাল, আলু, কুমড়ো এবং আরও কয়েক রকম সবজি এবং মরিচ একসঙ্গে ফুটিয়ে এই বস্তুটি বানানো হয়। খুদ আর ডাল গুদামে থাকে তো, তার সঙ্গে চুহাকা টাট্টি এবং ইঁদুরের নাদিও যে থাকবে না, হলফ করে বলা যায় না। রোজ প্রায় 1000খানেক কয়েদির জন্য এত কাঞ্জি বানানো হয়। তাই কে আর ইঁদুরের নাদি বেছে ফেলে দেবে? শুনেই আমার পেটের ভিতরটা পাক দিয়ে উঠল। বৈজু যেন 100 বছরের খিদে পেটে নিয়ে আমার থালাটার দিকেই তাকিয়েছিল। বলল, ভাই সাব, আমার হিস্সাটা দিয়ে দিন। আমার শুনে বেশ মজাই লাগলো। কাল বিকেলে তার সঙ্গে প্রথম দেখা, কিন্তু এর মধ্যেই আমার খাবারের আধা আধি ভাগের ওপর তার আইনসঙ্গত অধিকার যেন জন্মে গেছে। ইচ্ছা হচ্ছিল পুরো কাঞ্জিটাই ওর থালায় ঢেলে দিই, কিন্তু কাল দুপুরে জাহাজে শেষবারের মতন খেয়েছিলাম। তারপর পেটে 1 ফোঁটা জলও পড়েনি। খিদেই নাড়ি চুঁই চুঁই করছিল। কিছু তো একটা খেতে হবে। কাঞ্জি ছাড়া এখানে তো আর কিছু পাওয়ার নেই। আমার থালা থেকে অর্ধেকেরও বেশি ওর থালায় ঢেলে দিলাম। তারপর খুঁটে খুঁটে একটু আদ্রু মুখে দিতে লাগলাম। এখন থেকে এই বস্তুটি রোজ সকালে গলাধ্যকরণ করতে হবে। ভাবতেই পেটের ভিতরটা মোচড় দিয়ে উঠতে লাগলো। খানিকটা দূর থেকে রাজনাথের গলা শোনা গেল। কেমন খাচ্ছিস রে শেখর? তাকে পাল্টা জিজ্ঞেস করলাম, তুই কেমন খাচ্ছিস? সে বলল, এমন ব্রেকফাস্ট চৌরঙ্গীর গ্র্যান্ড হোটেলও তৈরি করতে পারবে না। যে রেঁধেছে, যদি কোনোদিন মুক্তি পাই, মেইনল্যান্ডে ফেরার সময় তার পায়ের ধুলো নিয়ে যাব। কিন্তু কলকাতায় তার আর ফেরা হয়নি। সেসব পরের কথা। আমি রাজনাথকে কি বলতে যাচ্ছিলাম আর বলা হলো না, তার আগেই কাল রাতে সেই করুণ কাতর চিৎকার কানে এলো। চমকে সামনের দিকে তাকালাম। মাথায় ঝাঁকড়া চুল, মাঝারি হাইট, পরনে জেলের উর্দি, হাতে হ্যান্ডকাফ লাগানো, বয়স 30-এর মতন একটি লোককে একজন ব্রিটিশ পুলিশ অফিসার এবং 6 জন আর্মড পুলিশ
আমাদের ব্লকের তেতলা থেকে নামিয়ে আনছে। এই কয়েদিটাই কাল অনেক রাত পর্যন্ত অবিরল কেঁদে কেঁদে ভোরের দিকে খুব সম্ভব থেমে গিয়েছিল। এখন আবার তার কান্না শুরু হয়েছে। লক্ষ্য করলাম অন্য কয়েদিরাও তাকে দেখছে, কিন্তু সম্পূর্ণ নিষ্পৃহ উদাসীন। তারা খেয়েই চলেছে। বৈজুও গোগ্রাসে খাচ্ছিল। খেতে খেতে বলল, কুছ টাইম বাদ ওর ফাঁসি হবে। সেটা বুঝতেই পেরেছি। জিজ্ঞেস করলাম, ওর নাম কি? বৈজু বলল, হরগোবিন্দ। আমি বললাম, কেন কেন ওকে ফাঁসি দেওয়া হবে? কাল জাফর আলী টিন্ডালকেও একই প্রশ্ন করেছিলাম, সে উত্তর দেয়নি। বৈজু বলল, ওকে পুলিশ অফিসার পাথর তোড়ায় কাজ দিয়েছিল, ও রাজি হয়নি। তখন ওর খানা বন্ধ করে হাতে পায়ে ডান্ডা বেরি লাগিয়ে কুঠুরিতে ঢোকানো হয়েছিল। হরগোবিন্দ রোজ রোজ ভুখা থেকে বেহুশ হয়ে পড়ে। তখন পুলিশ অফিসাররা এসে জল টল দিয়ে হোঁশ ফেরায়, বলে আগে পাথর তোড়তে হবে, তারপরে খানা মিলবে। হরগোবিন্দের মাথা ঠিক ছিল না। সে হাতের হ্যান্ডকাফ এক পুলিশ অফিসারের কানের ওপর শরীরের পুরা তাকাত দিয়ে ঘা মারে। সেই চোটে পুলিশ অফিসার বিলকুল খতম। ইতনা বড়া কসুর জেলার সাহেব মাপ করেনি। হরগোবিন্দের ফাঁসির হুকুম হয়ে গেল। শুনতে শুনতে আমার খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। মনটা বিষাদে ভরে গেল। জিজ্ঞেস করলাম, দেশে ওর কে আছে? বৈজু একটা হাত ঘুরিয়ে বলল, কোন জানে। হরগোবিন্দকে পাহারা দিয়ে পুলিশ বাহিনী সামনের ব্লকের পাশ দিয়ে ডান দিকে অদৃশ্য হয়ে যায়। হয়তো ওধারে কোথাও ফাঁসি ঘর। হরগোবিন্দকে দেখতে পাচ্ছি না, কিন্তু তার চিৎকার সমানে ভেসে আসছে। কিন্তু সে হয়তো জানে না বঙ্গোপসাগরের এই কয়েদখানায় রামচন্দ্রজিরও কিছু করার নেই। এখানে তার প্রবেশও নিষেধ। একটু পরে হরগোবিন্দের কান্না থেমে গেল। ফাঁসিতে তার মৃত্যুর খবর হয়তো তার মা বা বউ বাচ্চা কোনো দিনই জানতে পারবে না। আর বেলা চড়ছিল। পিটি অফিসার এবং টিন্ডালরা কর্কশ স্বরে হাঁকতে লাগলো, যা কুত্তে লোক, নাস্তা হো চুকা, আভি আপনা আপনা ডিউটি মে চলে যা। কয়েদিদের আবার কিসের ডিউটি বুঝতে পারলাম না। ইন্ডিয়ার মেইনল্যান্ডে থাকার সময় শুনেছি যাবজ্জীবন কারাদণ্ডের সাজা নিয়ে যারা এখানে আসে তাদের এই জেলখানা সেলে বন্দি থেকে বাকি জীবনই কাটিয়ে দিতে হয়। কিন্তু এছাড়া এই নির্বাসিতদের যে আর কিছু করার আছে বা থাকতে পারে আদেও তেমন ধারণা ছিল না। লক্ষ্য করলাম অন্য কয়েদিরা লাইন দিয়ে সামনের চত্বরে মাঝখানে যে লম্বা শেডটা রয়েছে একে একে তার ভিতর ঢুকতে লাগলো। আর একটা দলকে নিয়ে এক দঙ্গল আর্মড গার্ড আর কয়েকজন পুলিশ অফিসার জেলের গেটের দিকে চলল। আমরা 3 বিপ্লবী, রাজনাথ, মুকুন্দ এবং আমি পরস্পরের কাছ থেকে একটু দূরেই দাঁড়িয়ে রইলাম। আমরাও কয়েদি, কিন্তু আমাদের কোনো ডিউটি দিতে হবে কি না এবং সেই ডিউটিটা কী বা কী ধরনের কেউ বলে দেয়নি। না, আমাদের কোনো ডিউটি দিতে হলো না। কয়েকজন পুলিশ অফিসার হাতে রাইফেল নিয়ে আমাদের পাহারা দিয়ে দিয়ে 3 নম্বর ব্লকে যার যার কুঠুরিতে ঢুকিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে চলে গেল। সৌভাগ্যই বলতে হবে, আমাদের পায়ে এখন আর বেরি পড়ানো হলো না। কিন্তু ঘন্টা 2-3 পর যে কি ঘটবে তখন কি আর জানতাম? আমার সেল থেকে আমাদের ব্লকের 3টে ফ্লোরের অন্য কোনো সেল দেখা যায় না। রাজনাথ বা মুকুন্দ কি করছে জানি না। আমি জানলার গড়ার ধরে বাইরে তাকিয়ে রইলাম। একদল কয়েদিকে কিছুক্ষণ আগেই পুলিশ পাহারায় জেলখানার বিশাল গেটের দিকে যেতে দেখেছিলাম। এবার চোখ পড়ল তারা গেট পেরিয়ে বাইরের রাস্তায় চলে গেছে। একটু পর তারা দূরে অদৃশ্য হয়ে গেল। হঠাৎ আবার নিচের চত্বরে হইচই শুরু হলো। চমকে সেই দিকে তাকিয়ে দেখলাম আমাদের ব্লকের 60-70টা কয়েদি ফিরে আসছে। তাদের প্রত্যেকের কাঁধে ঢাউস ঢাউস ভারী চটের বস্তা, হাতে কাঠের বেটে বেটে মোটা মুগুর। সামনের ব্লকের অনেক কয়েদিও বস্তা এবং মুগুর নিয়ে উধারে যাচ্ছে। যথারীতি আর্মড গার্ড, টিন্ডাল আর পেটি অফিসাররা তো রয়েছেই। আমাদের ব্লকের কয়েদিরা কেউ গেল তেতলায়, কেউ দোতলায়, কেউ একতলায়। দোতলায় যারা উঠেছে তাদের মধ্যে বৈজুকেও দেখতে পেলাম, কেননা সে আমার এবং তার সেলের মাঝামাঝি জায়গায় অলিন্দের রেলিং ঘেঁষে তার বস্তা আর মুগুর নামালো।
পেটি অফিসার আসলাম খানকেও তার পাশে দেখা গেল। আমাকে চোখের ইঙ্গিতে দেখিয়ে চাপা গলায় কিছু বললেন। তার শেষ দু একটা শব্দ কানে এলো, খুদা মত করো বলে এদিক সেদিক তাকিয়ে বড় করে হাঁ করল। তারপর গলার ভিতর হাত ঢুকিয়ে চোরা গর্ত থেকে একটা চামড়ার থলি বের করে সেটা থেকে একটা শিকি নিয়ে আসলাম খানের হাতে দিয়ে ফের থলিটা গলায় ঢোকালো। দেখেও যেন বিশ্বাস করতে পারছিলাম না। চকিতেই মনে পড়ে গেল কাল রাতে টিন্ডাল জাফর আলীও আমাকে এই কথাগুলোই জিজ্ঞাসা করছিল। আমার গলায়ও পয়সার থলি আছে কিনা জিজ্ঞেস করেছিল। শিকিটি নিয়ে আসলাম খান খুশি হলো। চোখ কুঁচকে একটু হেসে বলল, তোর ভাই সাহেবের জন্য ফিকর মত কর, আভি ডিউটি চালু কর দে। বুঝতে পারলাম আমার জন্য পেটি অফিসারকে এই শিকিটি ঘুষ দেওয়া হয়েছে। কিন্তু কেন? একটা কারণ, আমার খাবার থেকে তাকে ভাগ দিই, কিন্তু বাকিটা তো স্পষ্ট হচ্ছে না। কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলাম। আসলাম খান এবং অন্য পেটি অফিসার আর টিন্ডালরা অলিন্দের নানা দিক থেকে হাঁকতে লাগলো, সালে লোক ডিপটি মে बैठ যা, 8 बज गया। আগে লক্ষ্য করিনি, এবার দেখলাম অলিন্দর যে পাশের রেলিং তার গা ঘেঁষে সারি সারি চৌকো পাথর 1 ফুটের মতো লম্বা, 1 ফুটের মতো চওড়া এবং 9-10 ইঞ্চি পুরু সারি সারি পাতা রয়েছে। বৈজু একটা পাথর টেনে সেটার সামনে থেবড়ে বসে পড়ল। তারপর বস্তার মুখ খুলে উপর করে দিতেই অজস্র নারকেল ছোবড়া বেরিয়ে পড়ল। সেগুলোকে একধারে স্তূপাকার করে রেখে এক একটা ছোবড়া পাথরের পাটার ওপর রেখে মুগুর দিয়ে পিটাতে শুরু করলো। ধূপ ধাপ আওয়াজ উঠতে লাগলো। অন্য কয়েদিদের দেখতে পাচ্ছি না, তবে সারা অলিন্দ জুড়ে একই রকম আওয়াজ হচ্ছে, একটানা অবিরল। দেখতে লাগলাম বৈজু নারকেল ছোবড়া পিটিয়ে ঝুড়ো থেকে সরু সরু সুতোর মতন আঁশ বা কয়ার বের করে এক ধারে রাখছে। আমি জিজ্ঞেস করলাম, এই কি তোমাদের ডিউটি? বৈজু ঘাড় ফিরিয়ে বলল, হ্যাঁ ভাই সাহেব, सुबह से शाम तक 2 शेर সুতো বের করতে হবে। दोपहर का खाना के लिए 1 घंटा काम बंद। 2 शेर সুতো যদি বের করে না দিতে পারি রাতের খানা মিলবে না। তার ওপর পেটি অফিসারদের ডান্ডা। আমি জিজ্ঞেস করলাম, সব কয়েদিকেই কি ছোবড়া থেকে সুতো বের করতে হয়? বৈজু বলল, নেহি। চত্বরের লম্বা শেডটা দেখিয়ে বলল, ওই যে ওইটার ভেতর ঘানি আছে। অনেকের ডিপটি পরে নারিয়েল থেকে হাত দিয়ে ঘানি ঘুরিয়ে হর রোজ 15 সের তেল বের করতে হয়। 1 ছটাক কমতি নেহি, তাহলেই ডান্ডা। আমি জানতে চাইলাম, কয়েদিদের জন্য এই কি 2 রকমেরই ডিউটি? বৈজু মুগুর চালাতে চালাতে জানালো, 400-500 কয়েদিকে রোজ নাস্তা খাওয়ার পর সেলুলার জেলের বাইরে নিয়ে যাওয়া হয়। তারা পাথর ভেঙে রাস্তা বানায়, বাড়িঘর তৈরিতে মজুরের কাজ করে, কেউ কেউ ফাবিসে গিয়ে কাঠ কাটে। ফাবিস মানে ফরেস্ট। কাউকে কাউকে নিয়ে যাওয়া হয় শিপিং ডিপার্টমেন্টে ডকের কাজে। সারা দিন কাজের পর তাদের সেলুলার জেলে এনে আবার যার যার কুঠুরিতে ঢুকিয়ে দেওয়া হয়। এই বন্দিশালা, পোর্ট ব্লেয়ার শহর সবই ইংরেজরা কয়েদিদের দিয়ে বানিয়েছে। বৈজু বলতে লাগলো, ভাই সাহেব, আপনি তো নয়া এসেছেন, 2-4 রোজ যাক, আপনাকে পুলিশ পেটি অফিসাররা এই সব ডিউটিতে লাগিয়ে দেবে। হাড্ডি তোর মেহনত না করলে কালা পানিতে খানা মেলে না। আমি চমকে উঠলাম। রাজবন্দীদের যে সেলুলার জেলে পায়ের ওপর পা তুলে আরামে দিন কাটাতে দেওয়া হয় না, সেটা বোঝার মতো বুদ্ধি আমার ঘটে আছে, কিন্তু নারকেল ছোবড়া থেকে কয়ার বের করা, ঘানি টানা, রাস্তা ভাঙা, এই জাতীয় ডিউটিতে আমাদের জুড়ে দেওয়া হবে কে ভাবতে পেরেছিল? একসময় কথাবার্তা থামিয়ে নিজের কাজে আরও ব্যস্ত হয়ে পড়ে বৈজু। সন্ধ্যের আগে তাকে নারকেল ছোবড়া থেকে 2 সের সরু তার বের করতে হবে। তার কি খোশ গল্প করার মতো সময় আছে? আমার কোনো ডিউটি নেই, অন্তত আজকের দিনটার মতো। সময় আর কাটতে চায় না। সলিটারি সেলে বন্ধ দরজার গড়াত ধরে দূরের সমুদ্র, আকাশ, মাউন্ট হ্যারিয়েটের চূড়ো, সামনের ব্লকে সারি সারি কুঠুরি, এইসব একঘেয়ে ক্লান্তিকর দৃশ্য আর কতক্ষণ দেখা যায়? আমার চোখে ব্যথা হচ্ছিল, মাথা টিপটিপ করছে।
ভাবলাম একবার শুয়ে পড়ি, মেঝেতে তো অনন্ত শয্যা পাতাই রয়েছে। কিন্তু শোয়া আর হলো না। হঠাৎ অলিন্দ জুড়ে মুগুর পেটানোর অবিরাম ভোঁতা আওয়াজ ছাপিয়ে কয়েক জোড়া বুটের ভারী কর্কশ শব্দ কানে এলো। আমি চকিত হয়ে উঠলাম। একটু পরেই পেটি অফিসার আসলাম খান, একজন ব্রিটিশ পুলিশ অফিসার আর কয়েকটা বন্দুকধারী গার্ড আমার সেলের সামনে এসে দাঁড়ালো। আসলাম খান নিঃশব্দে সেলের দরজা খুলে আমার হাতে হ্যান্ডকাফ পরিয়ে বাইরে বের করে আনলো। পুলিশ অফিসারটির 6.5 ফিটের মতো হাইট, বিশাল মাংসল শরীর, প্রকাণ্ড মাথা, চোখের তারা নীল, মুখ দেখেই মনে হয় লোকটা ভয়ানক নিষ্ঠুর। পোর্ট ব্লেয়ারে নামার পর যে কজন পুলিশ অফিসার দেখেছি তাদের সবার চেহারা প্রায় একই রকম, হিংস্র, নির্মম, নৃশংস। খুব সম্ভব বেছে বেছে এই ধরনের অফিসারকে আন্দামানে পাঠানো হয়েছে। আমার সামনে যে পুলিশ অফিসারটি দাঁড়িয়ে আছে সে পেটি অফিসার আসলাম খানকে বলল, ইস বাস্টার্ড কো হাত মে হ্যান্ডকাফ লাগাও। এর আগেও অন্য এক অফিসার এইভাবেই নোংরা গালাগাল দিয়েছিল। অসহ্য ক্রোধে শরীরের পেশিগুলো শক্ত হয়ে উঠল, কপালের দুপাশের রগগুলো সমানে দপদপ করছে। আমি টের পাচ্ছি আমার চোখ দুটো লাল হয়ে উঠছে। দাঁতে দাঁত চেপে অফিসারের দিকে তাকালাম, ইচ্ছা হলো লোকটার উপর ঝাঁপিয়ে পড়ি। অফিসার আমার মনোভাবটা হয়তো টের পেয়েছে, তার মুখ থেকে তোড়ে আরও কিছু বাছা বাছা কুৎসিত খিস্তি বেরিয়ে এলো। হিতাহিত জ্ঞানশূন্যের মতন কিছু একটা করতে যাচ্ছিলাম, কিন্তু আসলাম খান আমাকে হাতকড়া পড়াতে পড়াতে খুব নিচু গলায় শুভাকাঙ্ক্ষীর মতন হুঁশিয়ারি করে দিল, টিরোসিস, শির গরম করো না, এ বহুত খতরনাক আফসার আছে, জান মে মার ডালেগা। বৈজু যে আমার জন্য তাকে একটা শিকি দিয়েছে, সেই কারণেই হয়তো এই সতর্কবাণী। আসলাম খান এই ব্রিটিশ অফিসারটাকে খতরনাক অর্থাৎ বিপজ্জনক বলেছে। এখনো পর্যন্ত যাদের দর্শন পেয়েছি তাদের কে যে কম খতরনাক তা বুঝতে পারিনি। হাত বাঁধা অবস্থায় আমার পক্ষে কী বা করা সম্ভব? প্রতিশোধের স্পৃহাটাকে মনের গোপন কোনো কুঠুরিতে পুরে রাখলাম। যদি কোনোদিন সুযোগ পাই। অফিসার আমার চোখের দিকে তাকিয়ে হুঙ্কার ছাড়ল, ইয়াদ রাখ, আমার নাম মাইকেল স্কট, ফির বেয়াদবি করোগে তো। কথাটা শেষ করে বলতে লাগলো, ये सेलुलर जेल, यहाँ का कानून अलग है। তোর মতো কুত্তা 2-4 টেররিস্টকে যখন ইচ্ছা খতম করে দিতে পারি। আমি লক্ষ্য করেছি এখানকার সব ব্রিটিশ অফিসার হিন্দি উর্দু মেশানো চোস্ত হিন্দুস্তানি বলতে পারে। মাইকেল স্কট আসলাম খানকে বলল, হারামি কা বাচ্চে কো লে চল। আমাকে মাঝখানে রেখে আসলাম খানরা অলিন্দ ধরে সিঁড়ির দিকে এগিয়ে চলল। চোখে পড়ল আরও 2জন পুলিশ অফিসার এবং সশস্ত্র পুলিশরা রাজনাথ এবং মুকুন্দকেও নিয়ে একই কায়দায় অর্থাৎ হাতকড়া লাগিয়ে একই দিকে যাচ্ছে। নিচে 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর ব্লক পার হয়ে 6 নম্বর ব্লকের পিছনে নির্জন একটা এলাকায় আমাদের নিয়ে আসা হলো। এখানে ডজনখানেক ত্রিভুজের মতন স্ট্যান্ড দাঁড় করানো রয়েছে, আর সেই প্রথম আমার টিকটিকি দর্শন। প্রতিটি স্ট্যান্ডের 2টো 8 ফুটের মতো লম্বা কাঠের পায়া সামনের দিকে রয়েছে, আর পিছনে একটা পায়া, সব মিলিয়ে জিওমেট্রি ত্রিভুজ। সামনের 2টো পায়ায় প্রায় সবটা জুড়ে কাঠের পুরু পাটাতন আটকানো। চোখে পড়ল ডান পাশে সলিড ইটের দেওয়াল, লম্বা কাঠের ব্রাকেটে সারি সারি হুঁক লাগানো। সেই হুকগুলো থেকে চাবুক ঝুলছে। এখানে টেনে আনার মতলবটা এতক্ষণে মোটামুটি টের পাওয়া যাচ্ছে। যে 3 পুলিশ অফিসার এখানে রয়েছে, মাইকেল স্কট তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র। আরও 2জন পেটি অফিসারকেও দেখা গেল। শরীরের বিশাল কাঠামো আর দাড়ির জঙ্গল থেকে আন্দাজ করা যায় তারা পাঠান। মাইকেল স্কট কোমরে 2 হাত রেখে গমগমে গলায় হুকুম দিল, पेटी ऑफिसर, ये साले 3 टेररिस्ट को हैंडकप खोलो, उर्दी हटा के नंगा करो और टिकटिकी में चराओ। চোখের পলকেই পেটি অফিসার আমাদের 3 জনের হাতকড়া খুলে উলঙ্গ করে টিকটিকির সামনে নিয়ে এলো। বুকটা কাঠের পাটাতনে ঠেকিয়ে 2 ফাঁক দিয়ে 2 পায়াতে মোটা দড়ি দিয়ে বেঁধে দিল। হাত দুটো পাটাতনের পাশ দিয়ে পিছন দিকে নিয়ে বেঁধে ফেলল। তারপর 3 জনে 3টে চাবুক এনে
আমাদের তিনজনের পিছনে পজিশন নিয়ে দাঁড়ালো। হুকুম সুচারুভাবে পালন করা হয়েছে কিনা নিরীক্ষণ করার পর মাইকেল স্কট বলল, সালে এই 3 টেররিস্ট কাল জেলার সাহেবের কাছে আজাদির কথা বলেছিল। আজাদির টেস্ট কেমন লাগে ওদের সমঝিয়ে দাও। 15 চাবুক। কেন আমাদের এই টিকটিকিতে চড়ানো হয়েছে এবার তার কারণটা স্পষ্ট হয়ে গেল। চোখ বুজে পেশিগুলো পাথরের মতন শক্ত করে রইলাম। একটু পরেই খোলা পিঠে চাবুকের ঘা পড়ল। আসলাম আমাকে সজুত করে নিয়েছে। আঘাতটা তেমন জোরালো মনে হলো না, তবু বুঝতে পারলাম যে চামড়া কেটে যাচ্ছে। মুখটা টিকটিকির ওপর চেপে রয়েছে এমনভাবে যে রাজনাথ আর মুকুন্দকে দেখতে পাচ্ছি না। সাঁই সাঁই আওয়াজে টের পাওয়া যাচ্ছে ওদের পিঠেও চাবুকের পর চাবুক পড়ছে। এর আগে কনফেশন আদায়ের জন্য আলিপুর, দমদম বা মেদিনীপুরের জেলে আমাদের ওপর কম নির্যাতন চালানো হয়নি, কিন্তু আমাদের মুখ দিয়ে টুঁ শব্দটি বেরোয়নি। সেটা যেন ইংরেজদের কাছে এক ধরনের পরাজয়। সেলুলার জেলেও আমরা মুখ বুজে রইলাম। 15 ঘা চাবুকের হুকুম ছিল, কিন্তু 10 পর্যন্ত গুনতে পেরেছি। তারপরেই চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। যখন জ্ঞান ফিরল দেখি একটা বেডে শুয়ে আছি, পাশাপাশি আরও 2টো বেডে রাজনাথ আর মুকুন্দ। তাদের তখনও জ্ঞান ফেরেনি। আমাদের তিনজনেরই বুকে পিঠে মোটা করে ব্যান্ডেজ বাঁধা। পরে জানলাম ব্রিটিশ আমলে জেলখানার ভিতর একটা ছোট হাসপাতালও ছিল। চাবুক মারার পর রক্তাক্ত বেহুঁশ হয়ে পড়লে আমাদের সেইখানে নিয়ে যাওয়া হয়। দিন 4 বাদে আমাকে আবার আমার সেলে ফিরিয়ে আনা হয়। আমার পিঠের ঘা তখন শুকিয়ে এসেছে। ভাগ্যিস বৈজু একটা চৌয়ানি ঘুষ দিয়েছিল আসলাম খানকে, তাই চাবুকটা তেমন জোরে হাঁকায়নি। কিন্তু রাজনাথ আর মুকুন্দ ফিরেছিল 10-12 দিন পর। ওদের ঘা শুকোতে আরও অনেকটা সময় লেগেছিল। এই কদিন ওদের 3 বেলার বরাদ্দ খাবার সেলেই দিয়ে যেত পেটি অফিসার কি টিন্ডালরা। ঘা পুরোপুরি শুকিয়ে এলে অন্য কয়েদিদের মতন আমাদেরও ডিউটিতে জুড়ে দেওয়া হলো। প্রথম দিকে বৈজুদের মতো নারকেল ছোবড়া পিটিয়ে সরু সরু তার বের করার কাজ ছিল দিনে 2 সের। সকালে কাঞ্চি খেয়ে ছোবড়ার বস্তা নিয়ে আমরা 3 বিপ্লবী কাঁধে ছোবড়ার বস্তা, হাতে মুগুর নিয়ে যে যার কুঠুরির সামনে বসে গেলাম। অন্য কয়েদিরা তো চারপাশে রয়েছেই। শক্ত ছোবড়ার ঘা দিতেই প্রথম দিকে মুগুর ঠিকরে ঠিকরে উঠছে। ছোবড়া যেমনকে তেমনই। বিকেলবেলায় 2 সের তার কি করে বের করব জানি না। তখন আবার কী ধরনের জুলুম চালানো হবে কে জানে। আধ ঘন্টা মুগুর চালাবার পর যে তার বের করতে পারলাম তার ওজন আধ পোয়াও হবে না। গল গল করে ঘাম বেরিয়ে জেলের উর্দি ভিজে যাচ্ছে। যন্ত্রণায় কাঁধ থেকে যেন হাত খসে পড়বে। কপালের দুপাশে শিরাগুলো দপদপ করছে। এদিকে পেটি অফিসার টিন্ডাল আর ওয়ার্ডাররা মাঝে মাঝে এসেই কয়েদিদের ডিউটি তদারক করে যাচ্ছে। বৈজু আমার কাছাকাছি বসেই ছোবড়া পিটছিল। 4 বছর সেই জেলে আছে। ছোবড়া থেকে তার বের করাটা তার কাছে জল ভাত। হঠাৎ তার নজর পড়ল আমার দিকে। আমার সমস্যাটা কোথায় হচ্ছে আঁচ করে নিয়ে চাপা গলায় বলল, ফিকার মাত করো ভাই সাব, তোমার খানার আধা হিস্সা নিচ্ছি, তোমার দিকটাও তো দেখতে হবে। সে হাত বাড়িয়ে আমার পাশে যে ছোবড়া স্তূপাকার হয়ে আছে তা থেকে অনেকগুলো টেনে নিয়ে বলতে লাগলো, রোজ তোমার জন্য 1 সের তার বের করে দেব, বাকিটা তুমি করবে। বৈজু অকৃতজ্ঞ নয়, কিন্তু ভেবে অবাক হচ্ছিলাম লোকটার গায়ে কি দানবিক শক্তি না রয়েছে। নিজের 2 সের তার বের করার সঙ্গে সঙ্গে আমার জন্য সে 1 সের করে বের করে দেবে। সেদিন থেকে এটাই চালু হয়ে গেল। আমার ডিউটি অর্ধেক হালকা হয়ে গেছে, কিন্তু সূর্যাস্তের আগে 1 সের তার তো বের করতে হবে। সেটাও আমার বেঁচে থাকাটা বরবাদ করে ছাড়বে। আমি ফের মুগুর চালাতে শুরু করলাম। হঠাৎ তীক্ষ্ণ ক্রুদ্ধ চিৎকারে সামনের দিকে তাকাই। অলিন্দের মাঝামাঝি জায়গায় নিজের কুঠুরির সামনে ছোবড়ার বস্তা এনে রাজনাথকে বসতে দেখেছিলাম। তারপর নিজের ছোবড়া নিয়ে প্রায় অন্ধকার দেখছিলাম, অন্য কোনো দিকে লক্ষ্যই ছিল না। আমাদের এই দোতলায় মোট 3টে পেটি অফিসার,
দুজন পাঠান, একজন জাট, আসলাম খান, মোবারক খান আর ধর্মা সিং। ধর্মা রাজনাথের সামনে দাঁড়িয়ে সেকেন্ডে মুখ থেকে 12-14টা করে কুৎসিত খিস্তি দিয়ে যাচ্ছে। লক্ষ্য করলাম কোলে হাত রেখে নির্বিকার থেবড়ে বসে আছে রাজনাথ। এমনিতে তার মেজাজ খুব চড়া, আত্মসম্মানে এতটুকু ঘা লাগলে সে ফুঁসে ওঠে, কিন্তু এখন সে যেন সারা গায়ে পুরু এঁটে রয়েছে। বাপ মা 14 পুরুষ তুলে ধর্মা সিং যে গালাগালে স্রোত বইয়ে দিচ্ছে তা যেন শুনতেই পাচ্ছে না। খিস্তিগুলো তার গায়ে লেগে যেন ঠিকরে ঠিকরে বেরিয়ে আসছে। ধর্মা সিং যতই বলে বল্লা উঠা, সে মুখ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে না। অনেকক্ষণ ধস্তাধস্তির পর যখন কাজ হলো না, ধর্মা সিং দৌড়ে সিঁড়ির দিকে চলে গেল। কয়েক মিনিট বাদে পুলিশ অফিসার মাইকেল স্কটকে নিয়ে ফিরে এলো। তাকে নিশ্চয়ই রাজনাথের বিরুদ্ধে নালিশ জানানো হয়েছিল। রাগে তার লালচে মুখ আগুনের মতো গনগন করছে। রাজনাথের দিকে আঙুল বাড়িয়ে সে গজরে উঠল, হারামি, ডিউটি দিচ্ছিস না কেন? পিক আপ দ্য ক্লাব। রাজনাথ আস্তে আস্তে মাথা নাড়ে, নেভার। একজন কালাপানি খাটতে আসা কয়েদির এতটা দুঃসাহস হতে পারে বুঝিবা কল্পনাই করতে পারেনি মাইকেল স্কট। তার আগুনের গোলার মতো চোখ দুটো স্থির হয়ে যায়। হিন্দুস্থানিতে জিজ্ঞেস করে, মতলব? রাজনাথ বলল, আমি ছোবরা পিটব না, আমরা অর্ডিনারি কয়েদি নই, পলিটিক্যাল প্রিজনার। দাঁতে দাঁত চেপে মাইকেল স্কট বলল, আবার টিকটিকিতে চড়ার ইচ্ছা আছে? রাজনাথ বলল, একবার কেন, আমরা আনআর্মড প্রিজনার, 10 বার চড়াতে পারো, ফাঁসিতেও ঝুলিয়ে দিতে পারো, কিন্তু নারকেল ছোবরা থেকে তার বের করাতে পারবে না। আমিও বলতে যাচ্ছিলাম আমরা অর্ডিনারি কয়েদি নই, পেট্রিয়েট, কিন্তু বৈজু ত্রস্তভাবে হাত বাড়িয়ে আমার মুখ চেপে ধরল, কিছুতেই বলতে দিল না। আমার ওপর তার বোধহয় বেশ মায়াই পড়ে গিয়েছিল। আমি যদি রাজনাথের মতো রুখে দাঁড়াই, মাইকেল স্কটের রোষ এসে পড়বে আমার ওপরেও, আর সেটাই বৈজু চায় না। ওদিকে রাজনাথের স্পর্ধায় ক্ষিপ্ত হয়ে উঠেছে মাইকেল স্কট। সে অলিন্দের মেঝেতে প্রচণ্ড শব্দে বুট ঠুকতে ঠুকতে হুমকির পর হুমকি দিয়ে যেতে লাগলো, কিন্তু রাজনাথকে টলানো গেল না। এমন একটা ঠেঁটা বেয়াদব কয়েদিকে নিয়ে সে কী করবে বুঝে উঠতে পারছে না। শেষ পর্যন্ত পেটি অফিসার ধর্মা সিংকে বলল, এ साले को কুঠুরিতে ঘুষিয়ে তালা লাগাও, আজ इसको दोपहर का खाना बंद। রাজনাথকে সেলে পুড়ে ফেলা হলো। বুঝতেই পারলাম সেলুলার জেলে বেয়াড়া কয়েদিদের টিট করার জন্য যত রকম মোক্ষম মুষ্টিযোগ আছে তার মধ্যে একটা হলো খানা বন্ধ, অর্থাৎ খেতে না দিয়ে উপোস করিয়ে রাখা। কিন্তু রাজনাথ তো অন্য ধাতুতে তৈরি। সেদিন দুপুরে কেন, রাতেও তাকে খাবার দেওয়া হলো না। শুধু সেদিনই নয়, পর পর 3 দিন, তাতেও তাকে শায়েস্তা করা সম্ভব হলো না। কিছুতেই সে ছোবরা পিটিয়ে তার বের করবে না। অগত্যা তাকে পোর্ট ব্লেয়ারের কাছে ছোট ভাইপার আইল্যান্ডে পাঠিয়ে দেওয়া হলো। সেখানেও জেলখানা, ফাঁসি ঘর আছে। অনেক পরে আমি জেনেছিলাম রাজনাথ ওখানে সলিটারি সেলে থেকে থেকে পাগল হয়ে গেছে। যাই হোক, 2-3 মাস ছোবরা পেটানোর পর মুকুন্দ আর আমাকে চত্বরের একধারে যে ঘানি ঘরের শেড রয়েছে সেখানে ডিউটি দেওয়া হলো। হাতে ঘানি ঘুরিয়ে রোজ 15 সের তেল বের করতে হবে। দিনের শেষে সেই তেল মেপে নেবে মাইকেল স্কট। বৈজু খাবারের বখরার জন্য আমার সঙ্গ ছাড়ছিল না। পেটি অফিসার আসলাম খানকে নগদ 8 আনা ঘুষ দিয়ে ছোবরা পেটানোর ডিউটি ছেড়ে ঘানি টানার ডিউটি নিয়েছিল। স্বীকার না করলে বেইমানি হবে, তাই বলছি, আমার অর্ধেক তেল সেই ঘানি টেনে বের করে দিত। ঘানি ঘরে এসে অন্য কয়েকজন বিপ্লবীর সঙ্গে আলাপ হয়েছিল। তারা হলেন ঢাকার ব্রজ চক্রবর্তী, ময়মনসিংহের রাখাল দত্ত, মেদিনীপুরের চিত্তরঞ্জন পাল, এমনি আরও 4-5 জন। এরা সবাই আমার আর মুকুন্দের চেয়ে বয়সে অনেক বড়। তাদের আমরা দাদা বলতাম। ওরা থাকতেন 4 এবং 5 নম্বর ব্লকে। ব্রজদা ছিলেন খুবই মজাদার মানুষ, হাসি খুশি। প্রথম দিন আলাপ পরিচয়ের পর জিজ্ঞেস করলেন, আন্দামানের জেলে কতদিন কাঞ্জি নামে উপাদেয় লাপসি ভক্ষণ করছো? অর্থাৎ আমরা এখানে কতকাল আছি সেটাই তার জিজ্ঞাস্য। কেননা পাশাপাশি ব্লকে থাকলেও ঘানি ঘরে ঢোকার আগে কারোর সঙ্গে কারোর দেখা হওয়া সম্ভব নয়।
তবে সেলুলার জেলে পা দিয়ে শুনেছিলাম আরও কয়েকজন কয়েদি এখানে আছেন। খুব সম্ভব খবরটা বৈজুই দিয়েছিল। ব্রজদাকে বললাম, কয়েক মাস খাচ্ছি, আপনারা? ব্রজদা বললেন, 3 বছর। তা এখানে কেমন লাগছে? আমার মুখে একটু হাসি ফুটেছিল, তাতেই উত্তরটা ছিল। ব্রজদা আমাকে চাঙ্গা করার জন্য বললেন, মোটেও মন খারাপ করবে না, ভাববে এটাই স্বর্গসুখ। রবিবার আমাদের ঘানি ঘোরাতে হতো না, তবে সব কয়েদিকে চত্বরের কল থেকে বালতি বালতি জল টেনে এনে ব্লকের সেল অলিন্দ ধুয়ে মুছে ঝকঝকে তকতকে করে রাখতে হতো। কোনো কোনো রবিবার জেলার কি জেল সুপারিনটেন্ডেন্ট হঠাৎ হঠাৎ ইন্সপেকশনে আসতেন, সেই জন্যই এই ব্যবস্থা। রবিবার বিকেলের দিকটা ছুটি, অন্য দিন ডিউটির সময়টা ঘানি ঘরে কাটত, বাকি সময় সেলে। কিন্তু রবিবার বিকেলে কুঠুরিতে বন্দি থাকতে হতো না। বিপ্লবীদের যার যার ফ্লোরের অলিন্দে ঘোরাঘুরির পারমিশন ছিল, কিন্তু তার বাইরে যাবার কোনো হুকুম ছিল না। তবে সাধারণ কয়েদিদের বেলায় কোনো বাধা নেই, তারা চত্বরে নেমে গিয়ে আড্ডা জমাতো। জেলখানার একঘেয়ে ক্লান্তিকর জীবনে একবার অদ্ভুত দুটো বই হাতে এসেছিল, আলীর সঙ্গে হনুমানের লড়াই আর সোনাভান বিবির কিচ্ছা। বাজে নিউজ প্রিন্টে ছাপা, 1 বিঘত মাপের চটি বুকলেট। কারা দিয়েছিল, কিভাবে জেলে এসেছিল মনে নেই। আলীর সঙ্গে হনুমানের যুদ্ধে কে শ্রেষ্ঠ তা প্রমাণ করার চেষ্টা ছিল। আমি অবাক হয়ে গেছি। এক ছুটির বিকেলে আমাদের দোতলার অলিন্দের রেলিংয়ে হাতের ভর দিয়ে দাঁড়িয়ে আছি, পাশে বৈজু। হঠাৎ চোখে পড়ল এক জোয়ান মুসলমান কয়েদি এবং এক হিন্দু কয়েদি কুস্তির তোড়জোড় করছে। দুজনকে ঘিরে অন্য কয়েদিরা গোলাকার সার্কেল তৈরি করে বসে আছে, তাদের চোখে মুখে তীব্র উত্তেজনা। সেলুলার জেলে আসা ইস্তক এমন বিচিত্র ঘটনা আগে তো আমার চোখে পড়েনি। কী কারণে এই মল্লযুদ্ধ? দেখলাম বৈজু তা জানে। সে মুসলমান এবং হিন্দু 2 প্রতিদ্বন্দ্বী কয়েদিকে দেখিয়ে বলল, ওর নাম লিয়াকত আর ও হলো ধনীরাম। ওদের মধ্যে বাজি হয়েছে। কি বাজি? না, লড়াইয়ে যে জিতবে তাকে অন্যের ধর্ম নিতে হবে। এমন উদ্ভট আজগুবি পণ্যের ব্যাপারে আমার 14 পুরুষে কেউ কোনোদিন শোনেনি। নিজের চোখে দেখেও বিশ্বাস হচ্ছিল না। ওদিকে লড়াই শুরু হয়ে গিয়েছিল। একে অন্যের মাথায় মাথা ঠেকিয়ে প্রবল মুষ্টিতে একে অন্যের হাত ধরে হাঁটুতে শরীরে সবটুকু শক্তি জড়ো করে ঠেলছে। কেউ 3 পা পিছোচ্ছে, কেউ 5 পা। এইভাবে ভিড়ের দিকে চলে যাচ্ছে, তারপর আবার ঠেলাঠেলি করতে করতে সার্কেলের মাঝখানে চলে আসছে। ঘামে দুজনের উর্দি ভিজে উঠছে, কিন্তু কেউ হটতে রাজি নয়। দুজনেরই মরণপণ প্রতিজ্ঞা কোনোভাবেই হারবে না, প্রাণ গেলেও ওই যুদ্ধ জিততেই হবে। চারপাশের দর্শকরা সমানে উন্মাদের মতো চিৎকার করে দুজনকে উৎসাহ দিয়ে চলেছে। আমার চোখের পাতা পড়ছিল না। শেষ পর্যন্ত কি হতো জানি না। আচমকা এমন এক লড়াইয়ের খবর পেয়ে চত্বর কাঁপিয়ে দৌড়তে দৌড়তে পুলিশ অফিসার মাইকেল স্কট এসে হাজির। তার পেছন পেছন এক দঙ্গল রাইফেলধারী পুলিশ। ইংরেজি সিনেমার বুলফাইটের দৃশ্যে যে ষাঁড়দের দেখা যায়, তাদের মতোই অসীম শক্তি লোকটার শরীরে। চিৎকার করে ইংরাজি আর হিন্দিতে কিস্তি দিতে দিতে যারা থেবড়ে বসে লড়াই দেখছিল, তাদের ভেদ করে মঞ্চে ঢুকে পড়ল। তারপর লিয়াকত আর ধনীরামের ওপরে ঝাঁপিয়ে পড়ল। দুজনেরই চুলের গোছা ধরে ধাক্কা মারতে মারতে দুধারে সরিয়ে দিয়ে দাঁত খিঁচিয়ে বলতে লাগলো, গায়ে খুব তাকাত হয়েছে, হ্যাঁ? সেলুলার জেলে স্পেশাল পেনাল কোডে এই ধরনের অপরাধের শাস্তি কি হতে পারে হয়তো লেখা নেই, তাই বলল, ফির এমন দেখলে ডান্ডা বেরিয়া 7 রোজ খানা বন্ধ। সেলুলার জেলে হরেক রকম নিগ্রহের নিখুঁত বন্দোবস্ত আছে, কিন্তু খানা বন্ধ এর চেয়ে বড় শাস্তি আর নেই। সেটাই আপাতত প্রয়োগ করার ভয় দেখালো মাইকেল স্কট। অন্য কয়েদি যারা অনন্ত কৌতূহল নিয়ে লড়াই দেখছিল, মাইকেল স্কট এসে পড়ায় যে যেদিকে পারে চোখের পলকে উধাও হয়ে গেল। ধনীরাম আর লিয়াকত দাঁড়িয়ে থাকল না। একজন পালালো 4 নম্বর ব্লকের দিকে, আর একজন ঘানিঘরের পিছন দিকে। দুজনেরই ধর্ম রক্ষা হলো। পরে রবিবার দেখতে পেলাম ধনীরাম আর লিয়াকত পাশাপাশি বসে খুব গল্প করছে। আর কি এক মজার কথায় একজন আর একজনের গায়ে হেসে হেসে ঢলে পড়ছে।
বিচিত্র এই সেলুলার জেল। কত রকম যে কয়েদি দেখেছি তার লেখাজোখা নেই। তখন বার্মা ছিল ইন্ডিয়ার একটা প্রভিন্স। সেই সময়ের অখণ্ড বাংলাদেশে যত বাঙালি ছিল তার 1/4 বার্মায়। সেখান থেকে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ কয়েদি আসতো কালাপানিতে। এক বর্মী কয়েদিকে দেখেছি ঘানি টানা, রাস্তার পাথর ভাঙা বা ছোবড়া পেটার ভয়ে সেলের ভিতর উলঙ্গ হয়ে সারা গায়ে কাঞ্জি মেখে বসে থাকত, যেন বদ্ধ পাগল। আর একজন কোন প্রভিন্সের মনে নেই, গায়ে বিষ্ঠা মেখে থাকত, দুর্গন্ধে টেকা দেয়। এই ধরনের শেয়ানা পাগলরা কিন্তু কাজের কাজটি গুছিয়ে নিতে পারত। জেল অথরিটিকে ধোঁকা দিয়ে ডিউটি মকুব করিয়ে নেওয়ার ফন্দিটা তারা ভালোই বের করে নিয়েছিল। আরেক রবিবারের কথা মনে পড়ে। মুকুন্দ আর আমি বিকেলবেলায় অল ইন্ডিয়া ঘুরছিলাম। আন্দামান নিকোবর ম্যানুয়াল অনুযায়ী এখানে যাবজ্জীবন কারাদণ্ড মানে পুরো 25 বছর কাটাতে হবে। এই দণ্ডাদেশ দিয়েই আমাদের এখানে পাঠানো হয়েছে। আমরা তাই নিয়েই দুজনে কথা বলছিলাম। বৈজু ছুটির দিনে বিকেলটা আমার সঙ্গেই কাটায়। আজ সে নেই, নিচের চত্বরে অন্য কয়েদিদের সঙ্গে আড্ডা দিতে গেছে। ওপরের অলিন্দ থেকে তাকে দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ নিচে হইচই শোনা গেল। কয়েদিদের মধ্যে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। মুকুন্দ আর আমি অলিন্দের ধারে রেলিংয়ের কাছে চলে এলাম। চোখে পড়ল একটা কয়েদিকে কোমরে শিকল আর হাতে হ্যান্ডকাফ পরিয়ে চত্বরের বাঁ দিক থেকে ডাইনে নিয়ে যাওয়া হচ্ছে। তার সামনে মাইকেল স্কট, পিছনে রয়েছে 6 রাইফেলধারী পুলিশ। এদেরই একজন কয়েদিটার কোমরে বাঁধা শিকলের একটা প্রান্ত ধরে আছে। আন্দামানে আসার পর বেশ কিছুদিন কেটে গেছে। এর ভেতর বহু কয়েদিকেই আমরা চিনে গেছি, তাদের সঙ্গে আলাপ সালাপও হয়েছে, কিন্তু এই কয়েদিটাকে আগে কখনো দেখিনি। এই ছুটির দিনে কেন তাকে এইভাবে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, কী বা তার অপরাধ, কিছুই বুঝতে পারছি না। অবশ্য এই সৃষ্টি ছাড়া জেলখানায় নিয়মকানুনই তো আলাদা। সামান্য পান থেকে চুন খসলেই ডান্ডা বেরিয়ে খানা বন্ধ, ইত্যাদি ইত্যাদি। আমরা অবাক তাকিয়ে আছি। ওই কয়েদিটা ইন্ডিয়ার কোন প্রভিন্সের লোক সেটাও বোঝা যাচ্ছে না। দাড়ি টাড়ি দেখে পাঠান এবং শিখদের যেমন চেনা যায়। এর গালে খোঁচা খোঁচা দাড়ি থাকলেও সে শিখ বা পাঠান কোনোটাই নয়, বর্মীও না। তাদের মঙ্গোলিয়ান চেহারা। সে যেই হোক, মনটা খারাপ হয়ে গেল। শেকল হাতকড়া পরিয়ে যখন আনা হয়েছে তখন মাইকেল স্কটের কী হাল করবে কে জানে। সেটা ভাবতেই মনটা ভীষণ খারাপ লাগলো। অন্য কয়েদি যারা আমাদের অচেনা কয়েদিটাকে দেখে শোরগোল বাঁধিয়ে দিয়েছিল, আচমকা তাদের জটলা থেকে বৈজু দৌড়ে আমাদের ব্লকের দিকে আসছে। কোনো চাঞ্চল্যকর খবর থাকলে বৈজু আমাকে জানাবে। তার মুখে সেলুলার জেল সম্বন্ধে অনেক কিছুই জানতে পেরেছি আগে। নিশ্চয়ই সে আমাদের কাছে আসছে। আমরা উদ্গ্রীব হয়ে রইলাম। একটু পরেই হাঁপাতে হাঁপাতে উঠে এলো বৈজু। প্রবল উত্তেজনার সুরে বলল, ভাই সাহেব, লক্ষ্মণ ধরা পড়েছে। আমি বেশ ধন্দে পড়ে গেলাম। ইন্ডিয়ার মেইনল্যান্ডে কেউ মারাত্মক ক্রাইম করে ধরা পড়লে এবং কঠোরতম সাজা হলে তবেই তাকে আন্দামানে নির্বাসনে পাঠানো হয়। এখানে আবার ধরা পড়বে কি? আমার বোধগম্য হলো না ব্যাপারটা। বৈজুকে জিজ্ঞেস করতে সে জ্বরটা ছাড়িয়ে দিল। লক্ষ্মণ উত্তরপ্রদেশের লোক। এলাহাবাদের কাছেই তার বাড়ি। 6 বছর আগে দুটো খুন করে যাবজ্জীবন কালাপানির সাজা খাটতে সে আন্দামানে এসেছিল। প্রথম দিকে বেশ শান্তশিষ্ট ছিল, সুবোধ বালকের মতো জেলখানার যাবতীয় নিয়ম শৃঙ্খলা মেনে চলত। গোড়ায় গোড়ায় তাকে অন্য কয়েদিদের মতোই ছোবড়া পিঠে তার বের করতে বা ঘানি ঘুরিয়ে নারকেল তেল বের করতে হতো। সে মুখ বুজে তাই করে যেত। বছর 4 পর লক্ষ্মণকে ফরেস্ট ডিপার্টমেন্টে দেওয়া হয়। সকালে তাকে জঙ্গলে নিয়ে যাওয়া হতো, সন্ধ্যের আগে আগে জেলখানায় ফিরিয়ে আনা হতো। পরে জঙ্গলেই বন বিভাগে সরকারি কর্মীদের সঙ্গে থাকত। অবশ্য তার মতো আরও কয়েকজন কয়েদিও আগে থেকে সেখানে ছিল, যারা জেলারের আস্থাভাজন। তিনি মনে করেন এরা কোনো গোলমাল পাকাবে না। তাদের জেলের বাইরে নানা ধরনের ডিউটি দিয়ে ব্যারাক বা তাঁবু খাটিয়ে থাকার ব্যবস্থা করা হতো। আসল ব্যাপারটা হলো, বার্মা থেকে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স পর্যন্ত বিশাল দেশ থেকে 3-4 মাস পর পর জাহাজ বোঝাই কয়েদিরা আন্দামানে আসত। সেলুলার জেলে
এত কয়েদিদের থাকার মতো কুঠুরি কোথায়? তাদের জন্য তাহলে নতুন নতুন জেলখানা বানাতে হয়। যাই হোক, জঙ্গলে লক্ষ্মণ এবং অন্য অনেক কয়েদিকে বিরাট বিরাট গাছ কাটার ডিউটি দেওয়া হয়েছিল। খুব মনোযোগ দিয়ে তারা কাজ করত। মাস 6 ঠিকঠাকই চলছিল। তারপর আচমকা একদিন সে উধাও হয়ে যায়। জেলার সাহেব লক্ষ্মণকে ভাগুয়া কয়েদি হিসেবে ঘোষণা করেন। চারিদিকে তোলপাড়। পুরো দক্ষিণ আন্দামানের কোণে কোণে লক্ষ্মণের খোঁজ চলতে থাকে, কিন্তু সে বিলকুল বেপাত্তা। মাসের পর মাস কাটতে থাকে। সবাই আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু জেলার সাহেব ভীষণ জেদি। একজন কয়েদি তার হেফাজত থেকে পালিয়েছে, এটা একটা বেইজ্জতির ব্যাপার। পুলিশের ওপর চাপ বাড়তে লাগলো। যেমন করে পারো, যেখান থেকে পারো লক্ষ্মণকে ধরে আনো। এক নিঃশ্বাসে সব জানিয়ে জোরে জোরে বার কয়েক শ্বাস টানল বৈজু। তারপর ফের শুরু করলো, কাল ভাগুয়া লক্ষ্মণকে মিডল আন্দামান থেকে পুলিশ পাকড়ে এনেছে। রুদ্ধশ্বাসে মুকুন্দ আর আমি শুনে যাচ্ছিলাম। জিজ্ঞেস করলাম, এতদিন সে কোথায় ছিল? কি খেয়েছে? কোথায় আর থাকবে, জঙ্গলে জঙ্গলে কাটিয়ে দিয়েছে। ভাই সাহেব, আন্দামানে লাখো লাখো নারিয়েল পেড়, সমুদ্রে লাখো লাখো মাছলি, খানার কি অভাব? নারিয়াল পেড়ে মাছলি মেরে খেয়েছে। আমি জানতে চাইলাম, লক্ষ্মণ পালিয়েছিল কেন? কিছু শুনেছ? বৈজু ঘাড় কাত করে বলল, শোনা হ্যাঁ, ও একটা লম্বা নারিয়েল পেড় খুঁদে খুঁদে নাও বানিয়ে ফেলেছিল। সেটায় চড়ে সমুদ্র পাড়ি দিয়ে হিন্দুস্তানে ভেগে পড়ার মতলব করেছিল। সেই সময় ধরা পড়ে যায়। আভি মাইকেল সাহেব ওর জিনা বরবাদ করে দেবে। মুকুন্দ আর আমি একেবারে থ। বলে কি বৈজু? একটা নারকেল গাছের ডোঙায় চড়ে বদ্ধ উন্মাদ না হলে এই সীমাহীন বঙ্গোপসাগর, যেখানে সর্বক্ষণ 4-5 মাইল এলাকা জুড়ে এক একটা পাহাড় প্রমাণ ঢেউ উঠছে, পাড়ি দেবার কথা কেউ ভাবতে পারে? পাড় থেকে সিকিমাইল যেতে না যেতেই তো ডোঙা উল্টে যাবে। বৈজু এবার বলল, ভাই সাহেব, লক্ষ্মণের মতো আর কেউ না কেউ নাও বানিয়ে ভাগার কোশিশ করেছে। জিজ্ঞেস করলাম, তাদের কি হাল হলো বৈজু? পাতা নেহি। তবে কি আর হবে, নাও ডুবে গিয়ে ওই কয়েদিরা বদমাশ মাছির পেটে গেছে। বদমাশ মাছির মানে হাঙর। বিস্ময়কর ঘটনা বটে। লক্ষ্মণের মতো কয়েদিদের বিচিত্র রোমহর্ষক কাহিনী শুনে, লিয়াকত এবং ধনীরামের মতন কয়েদিদের আজব কাণ্ড কারখানা দেখে, সেলুলার জেলের পরম উপাদেয় কাঞ্জি খেয়ে চামড়ার মতন শক্ত চাপাটি চিবিয়ে ছোবড়া পিঠে ঘানি ঘুরিয়ে দিন কেটে যাচ্ছিল। কয়েদখানার আলুনি বিষাদ একঘেয়ে জীবন একমাত্র ব্রজদাই মাঝে মাঝে রঙ্গতামাশা করে মোটামুটি গ্রহণীয় করে তুলেছিলেন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত ঋতুচক্রে সময় পাক খেয়ে যাচ্ছিল। আন্দামানে আসার পর আমাদের 2 বছর পার হলো। একদিন সকালে কাঞ্জি খেয়ে ঘানি ঘুরিয়ে তেল বের করছি, বৈজুও আমাদের কাছাকাছি অন্য একটা ঘানি টানছে। মাঝে মাঝে এসে এসে আমারটাও টেনে দিচ্ছে। হঠাৎ একজন জুনিয়র পুলিশ অফিসার, লোকটা ভারতীয়, ঘানি ঘরে এসে হাজির। 2 বছরের সব অফিসার, সব কনস্টেবলকেই চিনে গেছি। এই অফিসারটিকেও চিনি। নাম হরিন্দ্র সিং। 6 ফুট হাইটের, তাগড়া চেহারা। সে আঙুল নাচিয়ে বৈজুকে বলল, মেরে সাথ আ। বৈজুকে 2 বছর দেখছি, কখনো কোনো রকম ঝঞ্ঝাট বাঁধায়নি, জেলের আইন শৃঙ্খলা ভাঙেনি। আচমকা কেন তাকে তলব করা হলো, তার তলকুল পাচ্ছি না। রীতিমতো ঘাবড়েই গেলাম। অফিসারটাকে যে জিজ্ঞেস করব তেমন সাহসও হচ্ছিল না। লোকটা মহা বদমেজাজি। যে কয়েকজন অফিসার কয়েদিদের ওপর চরম নির্যাতন চালাতে পটু, সে তাদেরই একজন। বিপ্লব মন্ত্রে দীক্ষা নেবার পর লক্ষ্য করেছি, ভারতীয় পুলিশ অফিসাররা ব্রিটিশ অফিসারদের চেয়ে এতটুকু কম অত্যাচার চালায় না, বরং কোনো কোনো সময় ইংরেজদেরও ছাড়িয়ে যায়। প্রভুভক্ত এই কুকুরেরা তার বদলে পায়ে 2-4 টুকরো মাংস, কিছু ইনাম, 1 আলট্রা প্রমোশন, রিটায়ারমেন্টের পর কারো কারো বরাতে খেতাবও জুটে যায়। বৈজু চলে গেল। আমাদের মন ভীষণ খারাপ, কিন্তু আধ ঘন্টা কাটাতে না কাটাতেই লাফাতে লাফাতে ফিরে এলো সে। চোখ মুখ থেকে খুশি উপচে পড়ছে। বৈজু 2 হাত ঝাঁকাতে ঝাঁকাতে এক টানা বলতে লাগলো, ভগবান কা পাস জো মাঙ্গা वो मिल गया, वो मिल गया।
ঘানিঘরে যারা ছিল তাদের কাছে গিয়ে জনে জনে একই কথা সে বলছে। কি হলো কি? লোকটা কি পাগল হয়ে গেল? জিজ্ঞেস করলাম, ভগবানের কাছে কি চেয়েছো বৈজু? কি মিলেছে? শাদিকা টিকিট, শাদিকা টিকিট মানে বিয়ের টিকিট। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। জিজ্ঞেস করি, সেটা কি জিনিস? বৈজু এক টুকরো চৌকো পেতলের পাত দেখালো। তাতে খোদাই করা রয়েছে ম্যারেজ সার্টিফিকেট। কিছুই মাথায় ঢুকছে না। আমি তাকিয়ে থাকি। এবার বৈজু বুঝিয়ে বলল, সেলুলার জেলে 6 বছর নিয়ম শৃঙ্খলা মেনে শান্তশিষ্ট হয়ে থাকলে বিয়ের সার্টিফিকেট পাওয়া যায়। জেলের কর্তারা সেই বিয়ের ব্যবস্থা করে দেয়। একবার বিয়েটা হয়ে গেলে কাউকে আর সেলুলার জেলের কুঠুরিতে থাকতে হয় না। সে তখন বিয়াই আওরাতকে নিয়ে শাদিপুরে চলে যায়। যারই বিয়ে হোক তাকে সেখানে যেতে হয়। শাদিপুর পোর্ট ব্লেয়ারের একটা মহল্লা। বিবাহিতদের আর জেলের ঘানি টানতে হয় না। জেলের বাইরে তাদের নানা রকম সরকারি কাজে লাগিয়ে দেওয়া হয়। সেই জন্য তলব মেলে। সেই টাকায় নিজের সংসার চালাতে হয়। আমার বিস্ময় শতগুণ বেড়ে যায়। আমি জানতে চাই, শাদি যে করবে, মেয়ে কোথায় পাবে? বৈজু বলল, এখানে জেনানা ফাটাক আছে না, আংরেজরা সেটাকে বলে সাউথ পয়েন্ট জেল, কয়েদিরা বলে রেন্ডিবারিক জেল। পোর্ট ব্লেয়ারে আসার পর সাউথ পয়েন্ট জেলের কথা ভাষা শুনেছিলাম, কিন্তু সেটা কোথায় এবং কারা সেখানে থাকে কিছুই জানতাম না। বৈজু বলতে লাগলো, तमाम হিন্দুস্থানের পর বর্মা মুলুক থেকে সির্ফ মরদ কয়েদিরাই আসে না, 2-4 খুন করেছে এমন জেনানা কয়েদিরাও কালাপানে সাজা খাটতে আসে। মরদদের বেলায় 6 সাল আর औरतेর বেলায় 2 সাল। 2 সাল যদি তারা ঠিকঠাক থাকে শাদির টিকিট পায়। আমি জিজ্ঞেস করলাম, সাউথ পয়েন্ট জেলটা ঠিক কোন জায়গায় বৈজু? বৈজু বুঝিয়ে দিল, সিসোস্ট্রেস উপসাগরের এক মাথায়, পাহাড়ের মাথায় সেলুলার জেল, আর উপসাগরের যেখানে ডান দিকে অনেকটা এগিয়ে ঘুরে ডান পাশে চলে গেছে সেই বাঁকের মুখে সাউথ পয়েন্ট জেল। পরের দিনই সেই পুলিশ অফিসার হরিন্দর সিং এবং 2 জন আর্মড পুলিশ এসে বৈজুকে নিয়ে গেল। সে আর সেলুলার জেলে ফিরে আসেনি। বহু বছর বাদে স্বাধীনতার পর আবার তার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু কিভাবে তার বিয়ে হয়েছে সেই দিন জানতে পারলাম। তা অন্য কাহিনী। পুরনো দিনের স্মৃতির ভেতর ডুবে গেলেও সময় সম্পর্কে পুরোপুরি খেয়াল ছিল শেখরনাথের। বিনয় লক্ষ্য করেছে, দুপুর হলেই ভীষণ ব্যস্ত হয়ে পড়েন তিনি। আজও তেমনটাই দেখা গেল। মুখ তুলে একবার আকাশের দিকে তাকিয়ে বললেন, অনেক বেলা হয়ে গেল, এবার ডেনমার্কের থেকে দুপুরের খাবার কিনে আবার হাসপাতালে ফিরতে হবে। মোহনবাসীর বউ ছেলে মেয়েরা অপেক্ষা করছে। বিনয় উত্তর দিল না। সে যেন আশ্চর্য এক ঘোরের মধ্যে রয়েছে। শেখরনাথের বলার ভঙ্গিটা এমন চমৎকার যে পরাধীন আমলের সেলুলার জেলের নানা বিচিত্র ঘটনা, আজব সব কয়েদি, পুলিশ অফিসার, আর্ম গার্ডরা ছবির মতন চোখের সামনে ফুটে উঠেছিল। প্রাক্তন বিপ্লবের বর্ণনার গুণে সব যেন জীবন্ত মনে হচ্ছে। কিন্তু সকলকে ছাপিয়ে বৈজুই বারবার চোখের সামনে এসে পড়ছে। হঠাৎ মনে পড়ল, কিছুদিন আগে জেফ্রি পয়েন্টের উদ্বাস্তু কলোনি সৃষ্টিধরের গর্ভবতী বউকে প্রসব করানোর জন্য দায় জোগাড় করতে শেখরনাথের সঙ্গে অনেকটা দূরের আর একটা রিফিউজি কলোনিতে গিয়েছিল বিনয়। তার গা ঘেঁষে রয়েছে ব্রিটিশদের বসানো পেনাল সেটেলমেন্ট। সেখানে রঘুবীর সিং এবং তার বর্মী বউ মাপুয়ের পরিচয় হয়েছিল। তারাও জেল খাটতে আন্দামানে এসেছিল বহু বছর আগে। এইভাবেই ম্যারেজ সার্টিফিকেট পেয়ে তাদেরও নিশ্চয়ই বিয়ে হয়েছে। কিন্তু আন্দামানের জেলে কোন পদ্ধতিতে ওদের বিয়ে হয়েছে শোনা হয়নি। আজও শেখরনাথ বৈজুর বিয়ের ব্যাপারে খুঁটিনাটি কিছুই জানাননি, কেননা তিনি তখন সেলুলার জেলে। সেই সময় তার পক্ষে জানা সম্ভব ছিল না। পরে অবশ্য জেনেছেন, কিন্তু হঠাৎ দুপুর হয়ে যাওয়ায় তা আর বলা হলো না। বিনয় ঠিক করে ফেলল, আজ আর শেখরনাথকে কিছু জিজ্ঞেস করবে না। মোহনবাসী পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তিনি তো শাদিপুরে বৈজুদের বাড়িতে যাচ্ছেনই, বিনয়কেও নিয়ে যাবেন বলেছেন। যারা নিজেরা বিয়ে করেছে তাদের মুখ থেকে শোনা আর তৃতীয় পক্ষের কাছে শোনার মধ্যে প্রচুর তফাৎ। অনেক কিছু বাদ পড়ে যায়। বিনয় বৈজুদের কাছ থেকে খুঁটিয়ে সমস্ত জেনে নেবে।
আন্দামানে ব্রিটিশ আমলে পুরুষ এবং মেয়ে কয়েদিদের মধ্যে কিভাবে বিয়ে হতো তা নিয়ে একটা চমকে দেবার মতো লেখা তৈরি করা যায়। তাতে নতুন ভারতের পাঠকরা নিশ্চয়ই খুশি হবে। বিস্ময়কর অজানা তথ্যগুলোকে গুছিয়ে গুছিয়ে গল্পের আকার দেওয়া যায়। লেখাটি বেরোলে নতুন ভারত সম্পর্কে মানুষের আগ্রহ বেড়ে যাবে। শিখানাথের পাশাপাশি বিনয় হাঁটতে লাগলো। আজকের পর্ব এখানে শেষ করলাম। আশা করি ভালো লেগেছে আজকের পর্ব। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। নতুন পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।